Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের থার্সডে নাইটের 163তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে বরাবরের মতো আপনাদের পাঠানো 6টি ঘটনা নিয়ে হাজির হয়েছি। প্রথম ঘটনাটি বেশ রহস্যময় এই ঘটনা দিয়েই আজকের এই এপিসোড শুরু করব। আর এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ঘটনাটি শুরু করার আগে সেই কথাগুলো যেগুলো সবসময় বলি, আপনারাও কিন্তু আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন লিখে বা রেকর্ড করে। ঘটনা পাঠাতে হবে ইমেইলের মাধ্যমে। ইমেল অ্যাড্রেসটা বলে দিচ্ছি, afnanthehorrorworldbd@gmail.com। স্পেলিংটা হচ্ছে AFNANTHEHORRORWORLDBD, afnanthehorrorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ তো রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়ে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এই ভিডিওর লাইক বাটনেও কিন্তু প্রেস করতে ভুলবেন না। আর ভিডিও লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে করে আরও অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে সত্য ভয়ের ঘটনার যেই অনুভূতি সেটা পেতে পারেন। চলুন ঘটনায় চলে যাই। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম ইমাম হাসান। উনি বর্তমানে মালয়েশিয়াতে রয়েছেন। ওনার বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার চরখালি গ্রামে। ঘটনাটি ওনার মায়ের সাথে ঘটেছিল প্রথম অংশ, আর পরের অংশ আরেকটি পরিবারের সাথে ঘটেছিল, তারাও তার আত্মীয়। ঘটনাটির সময়কাল 2009 কি 10 সালের দিকে। তো ওনাদের বাড়ি চরখালির কচা নামক একটা নদী রয়েছে, এই নদীর তীরে। ওনার বাবা বিভিন্ন ধরনের মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। বাংলা চৈত্র মাসের দিকে ওনাদের ওই এলাকায় চিংড়ির রেণু পোনাগুলো নদী থেকে ধরা হয়, আর সেই পোনাগুলো সংরক্ষণ করা হয়, সেগুলো আবার বিক্রি করা হয়। ওই এলাকার অনেক লোকই এই কাজের সাথে জড়িত রয়েছেন। একটা নেট বা জাল, এই জালের এক অংশে দড়ি বা রশি থাকে। নদীর এ মাথা থেকে ও মাথা, মানে এপার থেকে ওপার, গলা সমান পানি থাকে তখন আর কি এপাশ থেকে ওপাশ হেঁটে হেঁটে যেতে হয়। তো এর মাঝে অনেক মাছ, বিশেষ করে চিংড়ি মাছের যেই রেণুপোনাগুলো সেগুলো পড়ে যায়, আর অনেক সময় অন্য মাছও পড়ে আর কি। এর ভিতরে বেশ কিছু ময়লা আবর্জনাও জালে যুক্ত হয়ে যায়, সব কিছুই তুলে আনতে হয় আর কি। আর সেখান থেকে এই ময়লা আবর্জনাগুলো আলাদা করে চিংড়ির রেণুপোনাগুলো সংরক্ষণ করতে হয়। একটা নির্দিষ্ট সময়ে শুধু এই রেণুপোনাগুলো পাওয়া যায়। এই রেণুপোনাগুলো আবার অন্য জায়গায় বিক্রি করা হয়, তারা আবার সেটা চাষ করেন। এই রেণুপোনাগুলো আবার নদীর একটা বিশেষ জায়গায় জালের মধ্যে সংরক্ষণ করে কিছুটা বড় করা হয়, সেটা আবার আরেকজনদের কাছে বিক্রি করেন। এভাবে কিন্তু এই রেণুপোনার যে ব্যবসাটা এটা চলে। অনেকেই এই প্রফেশনের সাথে জড়িত হয়ে যান ওই নির্দিষ্ট সময়ে। তো এরকমই একটা সময়ে অনেকেই কাজ করছিলেন। এর মধ্যে ইমাম হাসান ভাইয়ের মাও বসা ছিলেন। তারপর তার একজন চাচাতো দাদি এবং তার ছেলেও এই কাজ করছিলেন। আর সেই দাদির সাথে তার মেয়েও ছিল, আর মেয়ের যে হাজব্যান্ড সেও ওই রেণুপোনা ধরতো, সেও ওই সময় ছিল। তো ইমাম হাসান ভাইয়ের মা নদীর একেবারে তীরে বসে নদীটাকে পেছন দিকে রেখে, অর্থাৎ পেছন সাইডে রেখে বসে তার কাজ করছিলেন। দিনের বেলাতে ঘটনা ঘটছিল। হঠাৎ করে এক ধরনের একটা শব্দ পান উনি। পানির মধ্য দিয়ে কেউ যদি উঠে আসে, অর্থাৎ ডুব দিয়ে উঠে এসেছে, হেঁটে হেঁটে আসছে, এক ধরনের কিন্তু ছলাৎ ছলাৎ আওয়াজ হয়, এরকম একটা আওয়াজ উনি পাচ্ছিলেন। তো ওনার মা কি মনে করে পেছন দিকে তাকিয়েছেন, তাকিয়েই বেশ একটু বিব্রত বোধ করেন। একটা অপরিচিত পুরুষ লোক উঠে এসছে। ওখানে যারা কাজ করতেন সকলেই একে অন্যের চেনা ছিল, অধিকাংশ লোকই সবাই সবার আত্মীয় স্বজন ছিল। হঠাৎ করে এরকম একজন অপরিচিত লোক উঠে আসছে, এটা দেখে উনি বেশ বিব্রত হয়েছেন, কিছুটা ভয়ও পেয়েছেন যে এই লোকটা এভাবে হুট করে কোথা থেকে চলে আসলো,
আগে তো কখনো এই এলাকায় একে দেখি নাই, আর কেমন যেন রহস্যময় চেহারা, কেমনভাবে তাকিয়ে আছে। ওই লোকটা কিন্তু এক দৃষ্টিতে এই হাসান ভাইয়ের মায়ের দিকে তাকিয়ে আছেন আর মিটিমিটি করে হাসছে। হাসিটা ছিল বেশ রহস্যময়। তো এই লোকের এরকম মিটিমিটি হাসি দেখে হাসান ভাইয়ের মা বেশ ভয়ই পান। চিন্তা করলেন যে এই লোকের কি উদ্দেশ্য, এখানে উঠে আসছে এইভাবে। কিছুটা দূরেই ওই যে চাচাতো দাদি এবং তার মেয়ে ছিল, হাসান ভাইয়ের মা ওখান থেকে উঠে গিয়ে তাদের পাশে দাঁড়ালেন। ওই যে লোকটা, ওই লোকটা কিন্তু হাসান ভাইয়ের মায়ের পিছু পিছু হাঁটা শুরু করেছে। যেই দুইজনের কাছে গিয়ে হাসান ভাইয়ের মা দাঁড়িয়েছেন, তারাও কিন্তু তাদের কাজে মনোযোগী ছিল। কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে খুব বেশি তাদের মাথা ব্যথা নাই। ওই যে লোকটা উঠে আসছে, একটু পাগল কিসিমের লোক, এই লোকটা কিন্তু হাসান ভাইয়ের মায়ের পিছু ছাড়ে নাই, পিছু পিছু হাঁটছে। হাসান ভাইয়ের মা একটা পর্যায়ে কী করলেন, এই যে চাচাতো দাদি এবং তার মেয়ে এখানে বসেছিল, তাদের চতুর্দিকে চক্রাকারে হাঁটছেন। ওই লোক তার পিছু পিছু হাঁটছে এবং হালকা করে, অর্থাৎ মৃদু মৃদু হাসছে। হাসির কোনো শব্দ হচ্ছে না, মৃদু হাসি আর কি। এরকম করে বেশ কিছুক্ষণ চলে যায়। এর মধ্যে কি হয়, হাসান ভাইয়ের বাবা চলে আসেন। তোর বাবাকে দেখে হাসান ভাইয়ের মা তার কাছে ছুটে যান এবং বলেন যে এই দেখো তো, এই লোকটা কেমন কেমন করতেছে, আমার পিছু লাগছে, আমার পিছু পিছু ঘুরতেছে। তখন হাসান ভাইয়ের বাবা বলেন যে আরে এটা দেখে মনে হচ্ছে পাগল, কোত্থেকে উঠে আসে, পাগলরে দেখে এত ভয় পাওয়ার কিছু নেই, তুমি যে কাজ করতেছিল সেটা করো। এই যে আরও কিছু জিনিস নিয়ে আসি এর ভিতর থেকে, চিংড়ি রেণুপোনাগুলো বাছাই করো। এই বলে অসংখ্য কর্দমাক্ত কিছু জিনিস, ময়লা আবর্জনা এগুলো দিয়ে যান, যেটা পানির মধ্যে থেকে তুলে আনতে হয়। এর ভিতরেই কিন্তু রেণুপোনা থাকে আর কি। তো এগুলো বাঁচতে হয়। তো উনি দিয়ে গেলেন, কিন্তু হাসান ভাইয়ের মায়ের মনে কিন্তু ভয় কাজ করছিল। আর ওই যে লোকটা, ওই লোকটা কিন্তু হাসান ভাইয়ের বাবাকে দেখে একটু দাঁড়িয়ে গিয়েছেন একটু সময়ের জন্য। যেই না হাসান ভাইয়ের বাবা চলে গেছেন, আবার কিন্তু সে হাসান ভাইয়ের মায়ের কাছে আসার চেষ্টা করছে। এই সময় এই যে চাচাতো দাদি, এই চাচাতো দাদির মেয়ের যে হাজবেন্ড, সে এসে পড়ে। সে আবার বেশ রাগী ছিল। তখন হাসান ভাইয়ের মা এই লোকটার কাছে গিয়ে বলে যে এই বাবা দেখো তো, এই লোকটা কতক্ষণ ধরে এরকম পিছু পিছু ঘুরতেছে। তখন এই চাচাতো দাদির মেয়ের হাজব্যান্ড সে কী করে, ওখানে গিয়ে বলে বেটা, কে রে বেটা তুই, আর এখানে এতগুলো মহিলা মানুষ কাজ করতেছে, তুই এখানে আসছিস কেন, তোর কি লজ্জা শরম নাই, যা এখান থেকে ভাগ। এ কথা শোনার পর ওই লোকটা কিছু বলে না, খালি হাসে। আর হাসি নিঃশব্দের হাসি, কোনো শব্দ হচ্ছে না। তো কয়েকবার কথা বলার পর যখন দেখে যে হাসছে তো হাসছেই, তখন এই মেয়ের হাজব্যান্ড, অর্থাৎ চাচাতো দাদির মেয়ের হাজব্যান্ডের রাগ হয়ে যায়, ঠাস করে একটা চর মেরে বসেন ওই লোকটাকে, আর ধাক্কা দিয়ে বলেন যা এখান থেকে। তো চর খাওয়ার পর আর ধাক্কা খাওয়ার পর ওই লোকটা ওখান থেকে চলে যখন যাবে, হাঁটা শুরু করেছে, তখন এই চরটা যিনি মেরেছেন উনি খেয়াল করেন যে এই পাগল কিসিমের লোকটার আঙ্গুলগুলোতে অনেকগুলো পাথরের আংটি, সেগুলো বেশ কালারফুল, অর্থাৎ কোনোটা লাল, কোনোটা নীল, কোনোটা সবুজ, কোনোটা সাদা, এরকম। এই লোকটার হাতে এতগুলো আংটি নিশ্চয়ই দামি পাথরের হবে। এটা দেখে কিন্তু ওনার লোভ লেগে যায়। উনি বলে এই একটা আংটি দিয়ে যা আমাকে। ওই লোকটা কিন্তু একটা কথাও কিন্তু কখনো বলে নাই, শুধু ওই যে মৃদু মৃদু হেসেই চলছে। ওই লোকটা কথা বলে না, কিন্তু সে দেয় না, কথাও বলে না, সে হেঁটে যাচ্ছে। একটা পর্যায়ে গিয়ে কি করে, ওই লোকটার হাত চেপে ধরে খপ করে এবং জোর করে হাত থেকে একটা আংটি ছিনিয়ে নেয়। তখন ওই লোকটা প্রথমবারের মতো কথা বলে ওঠে। তখন বলে, তুই আমাকে মারলি, কিছু বললাম না, তুই আমার আংটিটা ছিনিয়ে নিলি, মজা বুঝবি তুই। এই বলেই সে কোথায় যেন হেঁটে চলে যায়, তাকে আর দেখা যায় না। এই দৃশ্যগুলো কিন্তু হাসান ভাইয়ের মা দূরে বসে দেখছিল। এর ঠিক দুদিন পরের ঘটনা। এই যে দাদির যে মেয়ে, অর্থাৎ যেই চাচাতো দাদি, তার যে মেয়ের কথা বললাম, সেই মেয়ের হাজব্যান্ডই তো
এই চট থাপ্পড় মারার কাজগুলো তো করলো, আংটি কেড়ে নেওয়ার কাজটা করলো। তো ওই মেয়ের 4 ছেলে এবং 2 মেয়ে ছিল। 2 দিন পরে হয় কি, তার ছোট ছেলে এবং সেজ ছেলে যায় এই নদীর পাড়ে গোসল করতে। তো অনেকক্ষণ গোসল করার পর বাসায় যাবে, ছোট ছেলে কোনোভাবেই যাবে না। সেজ ছেলে জোর করে নিয়ে আসে, টানতে টানতে, যে ওট ওট যেতে হবে বাসায়, মা বকবে। তো বাড়ির কাছাকাছি যখন আসছে, ছোট ছেলে ভাইয়ের হাতে কামড় বসিয়ে দেয়, আর কামড় খেয়ে সেজ ছেলে ব্যথায় হাত ছেড়ে দেয়। ছোট ছেলে কী করে, দৌড়ে চলে যায় আবার নদীতে গোসল করতে। অনেকক্ষণ হয়ে যায়, ছোট ছেলে বাসায় আসে না। এই তো খোঁজ শুরু হয়ে যায়, চারপাশে খোঁজার পরেও পাওয়া যায় না। তখন একজন মহিলা বলে ওঠে যে আমি যখন গোসল করি তখন ও এসে আমার কাছ থেকে সাবান নিয়ে মাথায় মেখে নদীতে ঝাঁপ দেয়, তারপর তো আমি আর খেয়াল করি নাই ও উঠছে কি ওঠে নাই। তখন লোকজন সেখানে চলে যায়, যেখানে ঝাঁপ দিয়েছে সেখানে খুঁজতে থাকে সবাই। বেশিক্ষণ খুঁজতে হয়নি, অল্প সময়ের মধ্যেই ছেলেটিকে পাওয়া যায়, মাথাটা মাটির নিচে গাঁথা অবস্থায়। ওই অবস্থায় তুলে হসপিটালে নিয়ে যাওয়া হলেও আসলে অনেক আগেই ছেলেটি মারা গিয়েছিল। তাকে বাসায় আনা হয়, গোসল দেওয়া হয়, দাফন কাফন করা হয়। সবচেয়ে রহস্যময় ব্যাপার যেটা ঘটে সেটা হচ্ছে, যখন দাফন কাফন করা হয়ে যায়, কিছুক্ষণ পর পর অদ্ভুত চেহারার এক একজন পাগল ওই বাড়িতে আসে। একসাথে না, কিন্তু একজন যায়, কিছুক্ষণ পরে আরেকজন আসে, এবং ওই দাদির মেয়েকে বলে, পাগলগুলো বাচ্চার মাকে বলছে, কান্না করিস না, যে যাবার সে চলে গেছে, ধৈর্য ধর, নিশ্চয়ই ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করেন। এইভাবে কিছুক্ষণ পর পর একটা করে পাগল আসতো আর এই কথা বলে সান্ত্বনা দিয়ে চলে যেত। এই পাগলগুলো কোত্থেকে আসতো, কোথায় চলে গেল, কারা ছিল, এদেরকে আগেও কেউ কখনো দেখেনি, পরেও কেউ কখনো দেখেনি। রহস্যময় এই পাগলগুলো কোত্থেকে এসেছিল, কোথায় চলে যেত, এটা আজও রহস্যই রয়ে গেছে। কেনই বা 2 দিন আগে একজন পাগল নদীর ভেতরের থেকে উঠে আসলো? কেন হাসান ভাইয়ের মায়ের পিছনে সে লেগেছিল? এটাও জানা যায় না, কেউ এটা বলতে পারেনি। আর সেই চাচাতো দাদির মেয়ের হাজব্যান্ড, সে যে কাজটি করেছিল, এটা একটা গর্হিত অপরাধ। প্রথম কিছু কাজ এটা শালীনতার দিক বিবেচনায় সেটা ঠিক ছিল, কিন্তু পরবর্তী তার হাত থেকে আংটি কেড়ে নেওয়ার লোভের বশবর্তী হয়ে নিঃসন্দেহে কাজটি ভালো ছিল না। তার খেসারত ছোট্ট একটি নিষ্পাপ বাচ্চাকে দিতে হয়েছিল। আমরা সর্বদা পাগলদের সাথে আচরণের বিষয়ে সতর্ক থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি হাসান ভাইকে এমন একটি ঘটনা আমাদেরকে শেয়ার করার জন্য। আশা করি আপনার কাছ থেকে আরও অনেক ঘটনা পাবো ইনশাল্লাহ। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 163তম আয়োজনের নতুন আরও একটি ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের থার্সডে নাইটের 163তম আয়োজনের নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি অত্যন্ত রোমহর্ষক এবং রহস্যময় বটে। ঘটনাটি দেশের বাইরের, সৌদি আরবের রিয়াদ শহরের আম্মাজিয়া নামক একটি স্থানের। আর এই রোমহর্ষক ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ লোকমান হাকিম সুলতান। ওনার দেশের বাড়ি ঢাকার যাত্রাবাড়ির দক্ষিণ কাজলা নামক স্থানে। চলুন ঘটনায় চলে যাই। উনি কাজের ফাঁকে ফাঁকে যখন আফনান দ্য হরর ওয়ার্ল্ড মোবাইলে চালিয়ে শোনেন, ওনার কফিল এটা মাঝে মাঝে দেখেন। তো কফিল চিন্তা করেছেন যে সে কি কোনো ইসলামিক কোনো বক্তব্য শোনে কি না। এই বিষয়টা যখন তার কাছে জানতে চাওয়া হয়, অর্থাৎ এই লোকমান হাকিম ভাইয়ের কাছে জানতে চাওয়া হয়, তখন উনি বললেন যে না, এটা কোনো ইসলামিক ওয়াজ না, এটা প্যারানর্মাল ঘটনাগুলো উনি শোনেন, এটাই বলেন আর কি। তো এই বিষয়ে কফিল আরও কিছু জানতে চাইলে তখন কফিল ওনার জানা একটি ভয়ঙ্কর ঘটনা শেয়ার করেন।
এবং উনি বলেন ওনার কাছে আরও অনেক ঘটনা রয়েছে। তো উনি যেই ঘটনাটি শেয়ার করেছিলেন সেটাই মূলত এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই রিয়াদ শহরের প্রান্তে আম্মাজিয়া নামক স্থানে অনেক আগে একটা খেজুরের বাগান খুব ভালো মতো ছিল। ভালো মতো বলতে সেখানে গাছগুলোর পরিচর্যা থেকে শুরু করে নিয়ে সব কিছু খুব ঠিকঠাক ছিল। বেশ দুর্দান্ত একটা খেজুরের বাগান ছিল। পরিষ্কার পরিচ্ছন্নতা হোক, যে এটার ফলন হোক, যেদিক দিয়েই হোক, এটা ছিল একটা দেখার মতো খেজুর বাগান। এই খেজুর বাগানের কাছেই বাস করত খালেদ নামের একজন নিষ্ঠুর বেদুইন সর্দার। তার হৃদয় ছিল পাথরের মতো নাকি কঠিন, আর সে ছিল খুবই অহংকারী একজন ব্যক্তি। এই অহংকারী ব্যক্তির পরিণতি কি হলো? শোনা যায়, যেটা লোকমুখে প্রচলিত আছে, ওখানে বহু বছর ধরে প্রচলিত আছে আর কি, যে ওই খেজুর বাগানের কাছে অনেক পুরনো একটা কুয়া ছিল। ওই কুয়াতে কোনো কারণে বালতি ফেলে পানি তোলার সময় এক রহস্যময় একটা বস্তু, যেটা অনেকটা মাদুলির মতো দেখতে, আমাদের দেশে যে তাবিজগুলো হয় এরকম না, ওই দেশের তাবিজ বা মাদুলির আকারগুলো ভিন্ন রকমের হয়ে থাকে। তো এই ধরনের একটা মাদুলির মতো কিছু একটা খুঁজে পান। তো এই মাদুলিটা যে আসলে কি, এটার বিশেষত্ব কি, এর মধ্যে কি ভয়ঙ্কর অভিশাপ লুকায়িত আছে, এই বিষয়টা তো সে জানতো না। সে কৌতূহলবশত এই জিনিসটাকে নিজের কাছে রেখে দেয়। অনেক পুরনো জিনিস মনে করেছে যে রেখে দেই, হয়তোবা এটার একটা মূল্য আছে অদূর ভবিষ্যতে, এটা সে নিলামে ওঠাতে পারবে। এরকম হয় না যে অনেক পুরনো জিনিস নিলামে ওঠে? সৌদি আরবের অনেক বড় বড় শেখ রয়েছে যারা অনেক ধনী, তারা এগুলো কিনে নেন। ওই চিন্তা করেই মূলত সে এটা নিজের কাছে রেখে দেয়। মূলত যখনই সে এটা বাড়িতে নিয়ে যায়, এরপরই নাকি খালিদের জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর অভিশাপ। বাড়িতে নিয়ে যাওয়ার পর রাতের বেলা এক কালো ধোঁয়ার কুণ্ডলী তার ঘরে প্রবেশ করে, আর মুহূর্তের মধ্যে এই ধোঁয়ার কুণ্ডলী নাকি খালিদের শরীরকে পেঁচিয়ে ধরে। এরপর খালিদকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। লোকমুখে প্রচলিত আছে যে এই ধোঁয়ার কুণ্ডলী যখন খালিদকে পেঁচিয়ে ধরে, খালিদ এক ভয়ঙ্কর জিনে রূপান্তরিত হয়। এটা ওখানকার লোকজন একটা সময় বিশ্বাস করত শুরুর দিকে। আর এই যে ভয়ঙ্কর জিনটা, এই জিনটা এমনভাবে ওই খেজুর বাগানের আশেপাশে উৎপাত করত, মানুষজন ভয়ে সন্ধ্যার পরে ওই খেজুর বাগানের আশেপাশেই যেত না। লোকজন এই ভয়ঙ্কর জিনের নাম দেয় রুহ আল লাইল। রুহ অর্থাৎ আত্মা, আর লাইল মানে রাত। পুরো অর্থটা এভাবে দাঁড়ায় যে রাতের আত্মা। যেই এই বিভীষিকাকে একবার সামনে থেকে দেখেছে, সেই মারাত্মক ভয় পেয়েছে। যারা জীবিত ফিরতে পেরেছে তাদের মুখেই এই রুহ আল লাইলের ঘটনা শোনা যেত। এটা নাকি নির্দিষ্ট কোনো আকার ছিল না, ঘন কালো ধোঁয়ার মতো সর্বদা কুণ্ডুলি পাকিয়ে উঠত, যেন নিকষ কালো মেঘ রাতের আকাশ ছেয়ে ফেলেছে। এটা চোখের মণি ছিল জ্বলন্ত আগুনের মতো, অর্থাৎ কয়লার মতো লাল টকটকে। যেদিকে সে তাকাতো সেখানকার বাতাস যেন মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠত। তার মুখ ছিল এক ভয়ঙ্কর দাঁত ভর্তি, অসমান দাঁত ছিল, যা দেখলে মনে হতো স্বয়ং মৃত্যুর দূত হো হো করে হাসছে। রাতের অন্ধকারে এই খেজুর বাগানের আশেপাশের যে এলাকাগুলো, এই এলাকাগুলোতে এই রুহ আল লাইলকে ধোঁয়ার আকৃতিতে মাঝে মাঝেই ভেসে বেড়াতে দেখা যেত। এই ভয়ঙ্কর জিনের ঘটনা ধীরে ধীরে রিয়াদ এবং তার আশেপাশের গ্রামগুলিতে ছড়িয়ে পড়েছিল। অনেক আগের ঘটনা তো, তখন কিন্তু এই যে আধুনিক সৌদি আরব, যেটা যখন সৌদি আরব হয়েছে, এটা তো আগে সৌদি আরব নাম ছিল না। প্রথম বিশ্বযুদ্ধের পরে কিন্তু সৌদি আরব একটি আলাদা দেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। একটা সময় এটা অটোমান সালতানাতের আন্ডারে ছিল, অর্থাৎ ওসমানীয় খেলাফতের আন্ডারে ছিল। তো তখনকার সময়ও তো অনেক ধনী ব্যক্তিরা ওখানে ছিলেন। মূলত বোঝার সুবিধার্থে আমরা সৌদি আরব বলছি। তো এই যে বাগানটা, এরকম বাগান তো রিয়াদের আশেপাশে অনেকই ছিল, তবে এই রুহ আল লাইলের উৎপাতটা
এতটাই বেড়ে গিয়েছিল যে দিনের আলো থাকতেই যেই সমস্ত রাখালগুলো ভেড়া উট চড়াতো সেগুলো দ্রুত ওখান থেকে তাড়িয়ে নিয়ে যেত। যদি কখনো কোনো ভেড়া বা উট হারিয়ে যেত, যেগুলো দিনের আলোতে ওখান থেকে সরাতে পারে নাই, এগুলোকে আর কখনোই খুঁজে পাওয়া যেত না। পথচারীরা দিনের আলো থাকতেই ওই এলাকাটা পার হয়ে যেত। বাগানের ওই পুরনো কুয়াটি, যেখানে ওই খালিদ নামক বেদুইন সর্দার সেই অভিশপ্ত তাবিজটি পেয়েছিল, ওই কুয়াটিও পরিত্যক্ত হয়ে গিয়েছিল। ওই তাবিজটা পাওয়ার আগে নাকি ওই কুয়াটা ব্যবহৃত হতো। মানুষের বিশ্বাস, রুহ আর লাইল সেই বাগানে ঘুরে বেড়ায়। রাতের অন্ধকারে কেউ যদি ভুল করে হলেও ওই এলাকায় প্রবেশ করে, তাহলে তার জীবনে অমানিসার ঘোর অন্ধকার নেমে আসে। এই যে গল্প, এই গল্প তো বহুদিন যাবৎ চলছে, মানুষ তো ওইদিকে যায় না। একদিন হয় কি, ফাহাদ এবং সেলিম, এই দুইটা নাম, এই দুই নামের দুই তরুণ বন্ধু, যারা সাহসিকতার জন্য খুব পরিচিত ছিল। এইসব ভূত প্রেত তারা বিশ্বাস করলেও বিশ্বাসটা দুর্বল ছিল। তারা ধারণা করত এগুলো আসলে মানুষের মনের ভুল। নিশ্চয়ই ওখানে এমন কিছু আছে যেটা নেয়ার জন্য যাতে মানুষ যেতে না পারে, এই জন্য একটা গল্প ফাঁদা হয়েছে আর কি। আর এই চিন্তা থেকেই তারা সিদ্ধান্ত নেয় রাতের বেলা তারা ওখানে যাবে। লোকজন নিষেধ করে যাওয়ার দরকার নাই ওইখানে, কিন্তু তারা সেটা অমান্য করে সিদ্ধান্ত নেয় যাবেই। তখন তারা সিদ্ধান্ত নেয় যে একটি লণ্ঠন জ্বালাবে। তখন কিন্তু টর্চ লাইটগুলো আসে নাই ওই এলাকায়, এটা তো বহু আগের ঘটনা। তারা চিন্তা করলে লণ্ঠন নিয়ে সেখানে যাবে। তারা সেখানে গেল রাতের বেলা। ওই রাতে আকাশের চাঁদ ছিল বেশ ভালোই। খুব সাবধানে ফাহাদ আর সেলিম খেজুর বাগানের দিকে রওনা হয়। টিমটিমে লণ্ঠনের আলোয় চারপাশটা আরও বেশি ভয়ঙ্কর হয়েছিল। বাগানের যে প্রবেশ মুখ, এটা বেশ পুরনো আর গেটটাও ভাঙা। রুহ আর লাইলের উপদ্রব বেড়ে যাওয়ার পর ওই বাগানের যে খেজুর গাছগুলো ছিল, এই খেজুর গাছের খেজুরগুলো আর হতো না। বাগানেরও কোনো পরিচর্যা হতো না। খেজুর গাছগুলোও আস্তে আস্তে মারা যাওয়া শুরু করেছিল। আর একটা খেজুর গাছ থেকে, এটার গোড়া থেকে আবার খেজুর গাছ হয় নতুন করে। এইভাবেই চলছিল আর কি, কারণ ওই জায়গা কেউ পরিচর্যা করবে এমন সাহস কারো ছিল না। এই দুই বন্ধু ফাহাদ আর সেলিম, তারা যতই সাহসী হোক না কেন, এই বাগানে ঢোকার সাথে সাথে তাদের নাকি এক ধরনের অজানা ভয় পেয়ে বসে। বাগানে ঢোকার সাথে সাথেই তারা অনুভব করে এক হিম শীতল বাতাস তাদেরকে ক্রমাগত ছুঁয়ে যাচ্ছে। মনে হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তি তাদের চারপাশে ঘুরছে। খেজুর গাছের লম্বা পাতাগুলো রাতের বাতাসে এমনভাবে শব্দ করছিল যেন তারা রুহ আর লাইলের আগমনের বার্তা ঘোষণা করছে। কিছুক্ষণ হাঁটার পর তারা বাগানের মাঝখানে একটি পুরনো ভাঙা কুয়ার কাছে এসে থামল। তারা বুঝতে পারলো এটাই সেই কুয়া, যেই কুয়ার ঘটনা বা গল্প বহু মানুষের মুখে মুখে শোনা যায়। এই কুয়ার ভেতরে নাকি রুহ আর লাইল বসবাস করে। এই দুই বন্ধু কি করলো, কুয়ার মধ্যে তাকালো যে আসলে ভিতরেটা কি। যখনই তারা কুয়ার ভিতরে তাকিয়েছে, তারা দেখতে পেল কুয়ার ঠিক নিচে দুটো জ্বলন্ত লাল আলোর বিন্দু স্থির হয়ে আছে। মনে হচ্ছে নিচ থেকে এই আলোর বিন্দু ওদের দিকেই তাকিয়ে আছে। তারা বুঝতে পারল যে এই আলোর বিন্দু আর কেউ নয়, স্বয়ং রুহ আর লাইল দাঁড়িয়ে আছে। তারা এটাও দেখতে পেল ধীরে ধীরে এই আলোর বিন্দু দুটো আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে। আর এটার চেহারাটা আস্তে আস্তে স্পষ্ট হতে শুরু হয়েছে। লণ্ঠনের দুর্বল আলোয় তারা দেখতে পেল সেই ভয়ঙ্কর রুহ আর লাইলকে। কুয়া থেকে বের হয়ে আসলো ঘন কালো ধোঁয়ার মতো শরীর, আগুনের মতো জ্বলন্ত লাল চোখ আর ধারালো অসমান দাঁতের এক বিভৎস অট্ট হাসি দিয়ে উঠল। আর এই অট্ট হাসিতে পুরো বাগান কেঁপে উঠল।
মনে হচ্ছিল আশেপাশের পাথরগুলো থরথর করে কাঁপছে। ফাহাদ আর সেলিম ওরা বুঝতে পারল কত বড় ভুল সিদ্ধান্ত ওরা নিয়েছে। ওদের কখনোই এখানে আসা উচিত হয়নি। লোকমুখে যা শোনা যেত সবই সত্য। ওদের পা যেন মাটিতে গেঁথে গিয়েছিল, পালানোর শক্তিও তারা হারিয়ে ফেলেছিল। এবার রুহ আর লাইল সে কী করল? এই দুই বন্ধুকে আস্তে আস্তে ধোঁয়ার আবরণে ঢেকে ফেলার চেষ্টা শুরু করলো। বুঝতে পারল এই দুইজন যে এদের আর বাঁচার উপায় নাই। ওই মুহূর্তে ফাহাদের মনে পড়ে তার দাদির শেখানো পবিত্র কোরআনের একটা বিশেষ আয়াত। ছোটবেলায় সে শুনেছিল তার দাদির কাছে যে যদি কখনো জিন আক্রমণ করেই বসে, একটা হলো জিন আক্রমণ করার আগের আয়াত যেগুলো রুকিয়ার জন্য ব্যবহার করা হয়, আর যদি করে বসে একদম, তখন যদি জ্ঞান থাকে তাহলে এই আয়াতটা পাঠ করলে যত শক্তিশালী জিনি হোক সে তখন কোনো ক্ষতি করতে পারবে না। ওই সময় সে ছেড়ে দিতে বাধ্য। তখন ওই সিচুয়েশনেও ওই আয়াতটা সে চিৎকার করে পাঠ করতে থাকে। তখন ঘটে এক আশ্চর্য ঘটনা। আয়াতটা পড়ার সাথে সাথে রুহ আর লাইলের কালো ধোয়ার মতো শরীর যেন আস্তে আস্তে সংকুচিত হতে শুরু করে। জ্বলন্ত লাল চোখগুলোর তেজ ধীরে ধীরে কমতে থাকে। ভয়ানক হাসিও মিলিয়ে গেল। আর এই ধোঁয়াটা দুই বন্ধুকে ছেড়ে দিয়ে কোথায় যেন হারিয়ে গেল। এরপর ফাহাদ আর সেলিম দ্রুত ওই বাগান থেকে বের হয়ে আসে। বাগান থেকে বের হয়ে এসে শহরের দিকে দৌড়াতে থাকে। সেখানকার শহর কিন্তু এরকম বাংলাদেশের মতো না, একটা জায়গা থেকে আর একটা জায়গার লোকালয়ের যে জায়গাগুলো এগুলো কিন্তু অনেক দূরত্বে। যাই হোক, আল্লাহর রহমতে তারা মানুষের ঘর বাড়ি দেখার আগ পর্যন্ত থামেনি। এরপর কিছু লোকদেরকে ডেকে তোলে। সেখানকার লোকজন জিজ্ঞেস করে যে তোমরা কোথায় গিয়েছিলে? বলে যে আমরা তো এই অভিশপ্ত বাগানের দিকে গিয়েছিলাম। তারা বলে যে তোমরা বেঁচে ফিরছো, তোমাদের এত সাহস, তোমরা ওখানে গেছো, ওখানে কিছু দেখেছো? তখন বলে যে এই ঘটনা। এরপরে এই কথাগুলো আরও ছড়িয়ে পড়ে। তারপরে কোনো সাহসী ব্যক্তিও এই বাগানের দিকে প্রবেশ করার সাহস করেনি। এরপরে চলে যায় অনেক দিন। এবার আসি 2009 সালের ঘটনা। ইয়েমেনের একজন শায়েখ, যার নাম শায়েখ নাসের, উনি একজন খুবই বিজ্ঞ ব্যক্তি। উনি রিয়াদে আসছিলেন। রিয়াদে আসার পর উনি বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করেছেন। ওয়াজ মাহফিল বলতে আমাদের দেশে যেরকম প্যান্ডেল করে ওয়াজ মাহফিল হয় বিষয়টা এরকম না, ওনাদের দেশের প্রেক্ষাপটে যেরকম হয় আর কি। বিভিন্ন নসিহাতমূলক যেই মজলিসগুলো হয় সেখানে উনি বক্তব্য দিতেন। তখন কয়েকজন লোকের মুখে শুনেছিলেন যে রিয়াদের একটা বিশেষ জায়গা রয়েছে যেখানে এই রুহ আর লাইলের গল্প শোনা যায়। বহু বছর ধরে নাকি মানুষকে সে খুব কষ্ট দিচ্ছে। শায়েখ নাসের মনোযোগ দিয়ে সব কথা শুনলেন এবং উনি সেই অভিশপ্ত বাগানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। উনি এই ধরনের প্যারানর্মাল বিষয় সমাধানে আল্লাহর অশেষ রহমতে খুবই সিদ্ধহস্ত ছিলেন। উনি ছিলেন একজন আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি। উনি ওই এলাকায় যাওয়ার পর এলাকাবাসীর কাছ থেকেও এই ঘটনার সত্যতা সম্পর্কে জানলেন। এরপর উনি ওই রাত্রেই রুহ আর লাইলের মোকাবেলা করার জন্য নিজেকে প্রস্তুত করলেন। আল্লাহর কাছে সাহায্য চেয়ে উনি রাতের বেলা একা একা ওই বাগানের ভেতরে প্রবেশ করেন। বাগানের ভেতরে প্রবেশ করে উনি ওখানকার বাস্তবতা কিছুটা বোঝার চেষ্টা করেন। চারদিকে রহস্যময় নীরবতা, এমন নীরবতা যে নীরবতা মানুষকে মারাত্মকভাবে ভয় পাইয়ে দেয়। উনি কিন্তু আগের থেকেই শুনেছিলেন যে দুই সাহসী ছেলে তারাও কিন্তু সাহস করে গিয়ে বিপদে পড়েছিল, কারণ এটা তো অনেক মানুষ জানতো। উনি ওনার হাতে অনেক পুরনো একটা তসবি নিয়ে গিয়েছিলেন। শোনা যায় যে এই তসবি উনি কেনেন নাই, এটা বংশ পরম্পরায় চলে আসছে। সেটা কেমন যে উনি যার কাছ থেকে এটা পেয়েছেন তিনি ছিলেন এই শায়েখ নাসের ওস্তাদ। তারপর
এই শায়েখ নাসেরের ওস্তাদ এই তসবিটা যার কাছ থেকে পেয়েছিলেন তিনি ছিলেন আবার ওস্তাদের ওস্তাদ, অর্থাৎ শায়েখ নাসের ওস্তাদের ওস্তাদ। এভাবে কিন্তু বংশ পরম্পরায় কখনো কখনো বাবা ছেলেকে দিয়েছে, ছেলে আবার ছেলেকে দেয় নাই, ছেলে তার যোগ্য শিষ্যকে দিয়েছে। এভাবে বহু বছর ধরে এটা হাতে হাতে চলে এসেছে। এই তসবিতে অদ্ভুত রকমের একটা আধ্যাত্মিক ক্ষমতা আল্লাহর অশেষ রহমতে ছিল বলে শোনা যায়, যেটা শায়েখ নাসের বলেছেন। উনি এই তসবিটা হাতে নিয়ে ওই বাগানে ঢুকেছিলেন। অনেক শক্তিশালী জিনকে এই তসবির মাধ্যমে রুকিয়া করে উনি বন্দি করেছেন। উনি চিন্তা করলেন যে এই রুহ আল লাইল এ যতই শক্তিশালী হোক, যেহেতু ওই যে দুই বন্ধু ওরা কোরআনের আয়াত পাঠ করার পর এটা দুর্বল হয়ে গিয়েছিল, সুতরাং এটাকে অবশ্যই বন্দি করা সম্ভব। এ যতটা না শক্তিশালী তার থেকে বেশি হয়তোবা সে প্রকাশ করে, এটা উনি বুঝতে পেরেছিলেন। উনি যখন বাগানে ঢুকে রুকিয়া শুরু করেছেন তখনই ওই কুয়ার ভিতর থেকে ভয়ঙ্কর ধোঁয়ার আকৃতি নিয়ে ওই রুহ আল লাইল বের হয়ে এসেছে। তবে রুহ আল লাইল বের হয়ে খুব বেশি যুদ্ধ করতে পারে নাই, কারণ শায়েখ নাসের এই ধরনের বিষয়গুলো সম্পর্কে পূর্বের একটা অনেক অভিজ্ঞতা তো তার আছেই। উনি খুব দ্রুতই রুকিয়ার মাধ্যমে রুহ আল লাইলকে দুর্বল করতে সক্ষম হয়েছিলেন। উনি আগে থেকে একটি কাচের বোতল নিয়ে গিয়েছিলেন। উনি একটা পর্যায়ে এসে সেই বোতলটা খোলেন, অর্থাৎ মুখটা খুলে ফেলেন। ওই ধোয়ার কুণ্ডলিটা একটা সময় ওই বোতলের মধ্যে ঢুকে যায়। এরপর বোতলের মুখটা উনি শক্ত করে বন্ধ করে দিলেন। শায়েখ নাসের জানতেন শুধু বন্দি করে রাখলে কাজ হবে না, কোনো একটা সময় কোনো একটা ঘটনার প্রেক্ষাপটে আবারও এই শায়েখ নাসেরের আটকানো এই রুহ আল লাইলটা বের হয়ে যেতে পারে। উনি যে কাজটি করেন সেটা হচ্ছে যে দ্রুততার সাথে এই সমস্যার সমাধানের সিদ্ধান্ত নেন। তবে ওই রাত্রে উনি এই কাজটা করেন নাই, পরের দিন সকালবেলা সকলের সামনে এই কাজটি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সকালবেলা যখন সকলে উপস্থিত হলো শায়েখ নাসেরের কাছে, সবাই দেখেছিল যে এই কাচের বোতলের মধ্যে এক ধরনের ধোয়ার কুণ্ডলী নড়াচড়া করছে। তখন শায়েখ নাসের বলেছিলেন, এটাই হচ্ছে আপনাদের সেই রুহ আল লাইল। এটি মূলত অনেক আগেই বন্দি অবস্থায় ছিল, কোনো এক বুজুর্গ ব্যক্তি একে বন্দি করে ফেলেছিল। মানুষের হাতের সংস্পর্শে এ মুক্তি লাভ করে, আর মুক্তি লাভ করার সাথে সাথে সে এমন একজন ব্যক্তিকে সামনে পেয়ে যায় যেই ব্যক্তিটা মানুষরূপী একটা শয়তান ছিল, আর তাকে মুহূর্তের মধ্যে শেষ করে দিয়ে অসম্ভব ক্ষমতাশালী সে হয়ে যায়। সে ছিল এককভাবে ক্ষমতাশালী একটা জিন, তার কোনো সাঙ্গপাঙ্গ ছিল না, অর্থাৎ তার অনুগত আর কোনো জিন ছিল না। সে একাই অত্র এলাকায় একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, আর এর ত্রাসের রাজত্ব এখন শেষ। একে শুধু বোতলে বন্দি করে মাটির নিচে চাপা দিয়ে রাখলে হবে না, একটা বিশেষ পদ্ধতিতে একে চিরতরে শেষ করে দিতে হবে। শায়েখ নাসের উনি একটি গর্ত খুঁড়তে বলেন এলাকাবাসীকে, এলাকাবাসী গর্ত খোঁড়েন। এরপর ওই বোতলটা গর্তে উনি রেখেছেন, তারপর জমজমের পানি ছিটিয়ে বিশেষ রুকিয়া করা শুরু করেন। তখন নাকি মুহূর্তের মধ্যে আকাশে কালো মেঘ চলে আসে, বিকট আর্তনাদ সবাই শুনতে পায়। এরপর শায়েখ নাসের বলেন যে দ্রুত আপনারা মাটি ফেলতে থাকেন এই বোতলটার উপরে। তখন লোকজন মাটি যখন ফেলতে থাকে আস্তে আস্তে সেই আর্তনাদও মিলিয়ে যায়। এরপর শায়েখ নাসের বলেন যে আসলে এখন ও মারা গিয়েছে। এই বোতল যদি এখন কেউ তুলেও ফেলে, ভেঙেও ফেলে, রুহ আল লাইল আর কখনোই জীবিত হতে পারবে না, সে মারা গেছে। শোনা যায় 2009 সালের পর থেকে নিয়ে ওই বাগানে আবার লোকজনের জনসমাগম শুরু হয়ে যায়। ওই বাগান লোকজন লিজ নিয়ে কাজ করতে থাকে। এখনও নাকি সেই বাগান খুব ভালো অবস্থাতে আছে এবং খেজুরে পরিপূর্ণ আছে, লোকজন সেখানে ঘুরতে যায়। আর রুহ আল লাইলের ঘটনাগুলো অনেকেই মুখে মুখে বলে বেড়ান যে এই বাগানে একটা সময় এরকম একটা ঘটনা হয়েছিল। আল্লাহর এক বিশেষ
আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা এই রূহ আল লাইলের ত্রাসের রাজত্বকে ধ্বংস করে দিয়েছিলেন। প্রিয় লিসেনার্স, আমরা কিন্তু এই রকম ঘটনা বিভিন্ন সময় শুনতে পাই, তবে সেটা বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটে। এই ধরনের খুবই শক্তিশালী জিনদেরকে যখন হত্যা করা সম্ভব হয় না, তখন বন্দি করে ফেলে দেওয়া হয়। কখনো কখনো বিশেষ প্রেক্ষাপটে এগুলো মুক্তি পেয়ে যায়, আর মুক্তি পাওয়ার সাথে সাথে সামনে যাকে পায় তাকেই হত্যা করে। কারণ হচ্ছে দীর্ঘদিন বন্দী থাকার কারণে জিনেরা অনেক দুর্বল হয়ে পড়ে। সাথে সাথে মানুষের রক্ত মাংসের স্বাদ গ্রহণ করলে এদের মধ্যে কিছুটা শক্তি ফেরত আসে। এরপর শক্তি বাড়ানোর জন্য বিভিন্ন সময় তারা বিভিন্ন ধরনের নৃশংসতা চালায়। এভাবেই তারা আস্তে আস্তে আরও শক্তিশালী হয়ে ওঠে, যেটা রূহ আল লাইলের ক্ষেত্রে হয়েছিল। স্থানীয় লোকজন ধারণা করত যে এই খালিদ রূহ আল লাইলে পরিণত হয়েছে, কারণ সেও তো খুব দুষ্টু ব্যক্তি ছিল। আসলে খালিদকে সেই মুহূর্তের মধ্যে শেষ করে দিয়েছিল। লোকজন মনে করতো যে খালিদ জিনে পরিণত হয়েছে। মানুষ তো আসলে জিনে পরিণত হতে পারে না। মানুষ একটা জাতি, জিন আর একটা জাতি, এটা তারা বিশ্বাস করতো আর কি। সেই বিশ্বাসটা বহু বছর পর শায়েখ নাসের ভেঙে দিয়েছিলেন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ লোকমান হাকিম সুলতান ভাইকে, যিনি প্রবাস জীবনে থেকে টানা 5 দিন ধরে একটু একটু করে সময় বের করে ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়েছেন। আশা করি আপনার কাছ থেকে আরও অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। চলুন প্রিয় লিসেনার্স, আমরা চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 163তম আয়োজনের নতুন আরও একটি ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের যেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটিও আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। উনিও সৌদি আরবে রয়েছেন। ওনার নাম রিমন আহমেদ। ওনার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সাতঘরহাটি গ্রামে। ওনার ঘটনাটি দেশের বাইরের ঘটনা নয়, এটি দেশেরই ঘটনা। ওনার ঘটনাটি একটি বিলকে নিয়ে। মূলত উনি ছোট ছোট দুটি ঘটনা পাঠিয়েছেন। চলুন ঘটনায় চলে যাই। এই দুটি ঘটনাই ঘটেছে ওনার আপন মানুষদেরকে নিয়ে। মেঘনা নদী থেকে একটি শাখা গ্রামের ভিতর দিয়ে গেছে। এটাকে সবাই পাগলা নদী বলে ডাকে। এই নদীকে নিয়ে অনেক ঘটনা রয়েছে। তো এই নদী কেন্দ্রিকই একটা বিল রয়েছে। এই বিলটাকেই মূলত পাগলা নদী বলা হয় আর কি। মূলত এটা একটা বিল। তো প্রথম যে ঘটনাটি বলবো, এটা ওনার আপন নানাকে নিয়ে। ওনার নানার নাম আব্দুল মিয়া। ঘটনা যখন ঘটে তখন সাল 1965 থেকে 67 হতে পারে আর কি, এর ভেতরেই কোনো একটা সময়। তো একদিন ওনার নানা ভোরবেলা দুটো গরু নিয়ে জমিতে হাল চাষ করার জন্য রওনা হয়েছেন। তখন ফজরের আজানের একটু আগেই বের হয়েছেন। ভেবেছেন যে যেতে যেতে আজান দিয়ে দেবে, তখন জমির পাশে নামাজটা পড়ে নেবেন। অনেক আগের মানুষ ছিল তো, সাহসও ছিল অনেক। উনি চলে যান জমিতে। জমির পাশেই কিন্তু ওই বিলটা, ওই যে পাগলা নদী নামে যে বিলটা আর কি, সেটা। তো নানা মনে মনে ভাবছেন যে গরুগুলো বিল থেকে পানি খেয়ে নিক, এদিকে আমি অজু করে নিই। তো নানা অজু করে জমিতে এসে বসে আছেন, ওনার যে জমি, আর ভাবছেন যে গরুগুলো একটু বেশি করে পানি টানি খেয়ে নিক, তারপর রেস্ট নিক, আজান দিলে নামাজ পড়ে তারপর কাজ শুরু করব। এদিকে হয়েছে কি, নানা হঠাৎ করে এক ধরনের আওয়াজ শুনতে পান। মনে হয় একসাথে 5 থেকে 6 জন যদি পানিতে গোসল করে, পানি নিয়ে খেলাধুলা করে, পানির মধ্যে লাফালাফি করে, যেরকম আওয়াজ হয় ওই রকম আওয়াজ। নানা চিন্তা করেন কী ব্যাপার, গরুগুলো পানিতে কি করতেছে, এরকম লাফালাফি করতেছে কেন? এই চিন্তা করে উনি এগিয়ে গিয়েছেন। উনি এগিয়ে গিয়ে দেখেন একটা ভয়ঙ্কর দৃশ্য। ওনার তো দুটো গরু ছিল, ওই দুটো গরুর গলায় কিন্তু রশি বাঁধা ছিল, অর্থাৎ দড়ি বাঁধা ছিল। এই দুটো দড়ি পানির ভেতরে নেমে গেছে, টান টান হয়ে আছে। মনে হচ্ছে পানির নিচ থেকে এই দড়ি ধরে গরু দুটোকে কেউ টানছে, এবং গরু দুটো পানির নিচে কিছুটা নেমে গেছে,
ছোটার চেষ্টা করছে, এই জন্য এরকম শব্দ হচ্ছে। উনি কি করেছেন, দ্রুত এগিয়ে গিয়ে দড়ি দুটো ধরে টানা শুরু করেছেন। উনি বুঝতে পারলেন নিচ থেকে প্রচণ্ড জোরে কেউ টানছে। একটা পর্যায়ে এসে আল্লাহর রহমতে একটা গরু উনি উপরে আনতে সক্ষম হন, আর আরেকটা গরু চোখের পলকে পানির নিচে হারিয়ে যায়। নানা তখন গরুটা নিয়ে উপর দিকে উঠে আসেন, বাড়ির দিকে দৌড়াতে থাকেন গরুটাকে নিয়েই। তখন পেছন থেকে একটা ভয়ঙ্কর গম্ভীর মোটা গলার আওয়াজ আসে, বলে ওঠে, গরুটা দিয়ে যা, না হলে তোর সমস্যা হবে। নানা তখন কি করেছেন, গরুর মায়া ত্যাগ করে গরুর দড়ি ছেড়ে দিয়ে বাড়ির দিকে দৌড়াতে থাকেন। এর মধ্যে কিন্তু মসজিদে আজান দিয়ে দিয়েছে। নানা তো বাড়িতে গিয়ে চিৎকার করে শুরু করেছেন, সবাইকে বলছেন যে আমার গরু একটা নিয়ে গেছে, আর একটা গরু রেখে আসছি। তখন সবাই বের হয়, সবাই যে যার মতো বের হয়। তখনও কিন্তু ভোরের আলো ফোটে নাই, আজান দিয়েছে বাট ভোরের আলো ফোটে নাই। সবাই হারিকেন নিয়ে যে যার মতো করে আগানো শুরু করছেন লাঠিসোঁটা নিয়ে। তবে সবাই এগিয়ে গিয়ে দেখে যে ওই গরুটা মাঠের মধ্যেই দৌড়াদৌড়ি করছে এলোমেলোভাবে। তখন নানা গরুটা নিয়ে বাড়িতে চলে আসেন। এখন আর একটা গরু তো পানির মধ্যে নিয়ে গেছে। যখন আলো ফুটেছে তখন ওই জায়গাতে, যেই জায়গাতে গরু নিয়ে গিয়েছিল, ওখানে গিয়ে দেখা যায় যে গরুটা ভেসে উঠেছে মরে। তবে গরুর অঙ্গ প্রত্যঙ্গ বাহ্যিকভাবে ঠিক থাকলেও শুধু বুক চিরে কলিজাটা খেয়ে ফেলেছে, তাছাড়া আর কিছুই না। নানার আল্লাহর রহমতে কিছু হয় নাই। তো ঘটনা ঘটেছিল শুক্রবার সকালে। এর 4 দিন পর মঙ্গলবার নানা একটা স্বপ্ন দেখেন যে একটা লম্বা আকৃতির মানুষ, 9-10 ফুট উচ্চতার হবে, চেহারাটা ভালো বোঝা যাচ্ছে না। নানাকে বলছে, গরুটা যে নিয়ে আসলি, কাজটা কি ভালো করলি? গরুটা ছেড়ে দিয়ে আসছিলি, ওইটাই তো ভালো ছিল, কিছুক্ষণ পর তো ওইটারে নিয়ে যাইতাম। আবার ওইখানে গিয়ে গরুটা আনতে গেলি কেন? গরুটা আবার রাতের বেলা নদী পাড়ে রেখে আসবি, নাহলে কিন্তু সমস্যা হবে। স্বপ্ন দেখার পর নানা এগুলোকে পাত্তা দেন নাই, মনে করেছেন মনের ভুল। এর 1 মাস পর ওনার বড় ছেলে অর্থাৎ রিমন আহমেদ ভাইয়ের বড় মামা হঠাৎ করে অসুস্থ হয়ে যান। পুরো শরীর কাঁপুনি দিয়ে জ্বর ওঠে, শরীরে খিঁচুনি শুরু হয়। শরীর কাঁপতে কাঁপতে হঠাৎ করে উনি চোখ উল্টিয়ে সবার সামনেই ছটফট করতে করতে মারা যান। সবাই মনে করেছে স্বাভাবিক মৃত্যু, হয়তোবা কোনো রোগ হয়েছিল। এই ঘটনার 19 দিন পর রিমন আহমেদ ভাইয়ের বড় খালা সন্ধ্যার সময় দোকানে গিয়েছিলেন কোনো একটা কাজে। হঠাৎ করে বাড়ির কোনো একটা জরুরি জিনিস হয়তোবা ফুরিয়ে গিয়েছিল, রাতে রান্না করার মতো তেমন কিছু ছিল না, ওই জিনিসটা লাগতোই। এই জন্য উনি সন্ধ্যার সময় দোকানে গিয়েছেন। তো দোকান থেকে এসে উনি যখন রাতের বেলা রান্নাবাড়া করেছেন, হঠাৎ করে বলছেন যে ওনার পেট ব্যথা করছে। তখন নানু তো পানি পড়া খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছেন। এরপর মাঝে মাঝেই খালা বলতো যে মা আমার পেট ব্যথা করে, তো নানি বলতো যে ওষুধ খেলে ভালো হয়ে যাবে। এর কয়েকদিন পরে হঠাৎ বড় খালা রক্ত বমি করে মারা যান। তবে রক্ত বমি যখন চলছিল তখন কবিরাজের কাছে নিয়েও যাওয়া হয়েছিল। কবিরাজ নাকি বড় খালাকে দেখে বলেছিল যে এই মেয়ের শরীরের ভিতরে সব কিছু তো এক জিনে খেয়ে শেষ করে ফেলেছে। তখন নানা বুঝতে পেরেছিল যে ঘটনাটা কি। কারণ হচ্ছে ওই যে একবার স্বপ্ন দেখেছিল, এরপরে তো নানার স্বপ্ন দেখেন নাই। তাহলে ওনার বড় ছেলে মারা যাওয়া, ওনার বড় মেয়ের এই অবস্থা হওয়া সবই ঘটছে কিন্তু ওই গরুটা না দেওয়ার কারণে। কবিরাজ বলে যে আপনি গরুটা দ্রুত নদীর পাড়ে রেখে আসবেন, আর আপনার মেয়ে বাঁচবে না, মেয়ের আশা ছেড়ে দেন। ওই রাত্রেই মূলত বড় খালা মারা গিয়েছিলেন। এর 2 দিন পর মঙ্গলবার, কবিরাজ অবশ্য মঙ্গলবারের কথা বলেছিলেন, মঙ্গলবার যখন এসেছে তখন নানা রাতের বেলা গরুটা নদীর পাড়ে রেখে আসেন। ওই গরুটাকে পরবর্তীতে আর খুঁজেও পাওয়া যায়নি কখনো। তবে আল্লাহর রহমতে নানার পরিবারের সাথে এরপর আর তেমন কিছুই হয়নি। এরপর নানার আরও মেয়ে হয়েছে, 6 মেয়ে 1 ছেলে। আলহামদুলিল্লাহ এখনও সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এই 7 জন ছেলে মেয়ে। এবার আসি আর একটা ঘটনায়।
এই ঘটনাটি ঘটেছিল 1974 কি 75 সালের দিকে, যার সাথে ঘটে তিনি এই রিমন আহমেদ ভাইয়ের চাচা হন, তার নাম হচ্ছে হোসেন মিয়া। ঘটনা যখন ঘটে তখন তার বয়স 16-17 বছর। তখন বন্যার পানি হালকা আসছে আর কি, মানে হালকা নদীতে ঢুকছে। ওনার একটা নৌকা ছিল, নদীতে নতুন পানি আসলে পানির মধ্যে নৌকা ডুবিয়ে রেখে ওই গাছের ডালপালা যদি নৌকার ভিতরে রেখে দেওয়া যায় তো 4-5 দিন পর নৌকা তুললে এর ভিতরে অনেক মাছ পাওয়া যায়। তো একদিন বিকালে কাকার সমান বয়সের সবাই তো ফুটবল খেলে সন্ধ্যা হয়ে গিয়েছে আর কি, তখন কাকা তার এক বন্ধু, সেই বন্ধুর নাম হচ্ছে সেলিম মিয়া, তাকে নিয়ে নদীর পাড়ে বসে একটু বিশ্রাম নিচ্ছেন। ওনারাও ফুটবল খেলছেন আর কি। হঠাৎ করে কাকার মনে হয় যে আরে আমার নৌকাটা এখন তুলি না কেন, এখন তো মাছ পাওয়া যাবে, নতুন পানি তো ঢুকছে। তখন কাকা তার বন্ধু সেলিমকে বলতেছে, বন্ধু তুই পানিতে ডুব দে, এই নৌকার সাথে বাঁধা দড়িটা খোল, আর আমার হাতে আর একটা দড়ি থাকবে, এইটা ধরে আমি টান দিব। এখানে দুটো দড়ি বাঁধা থাকতো, একটা দড়ি নৌকার একটা শক্ত কাঠের সাথে বেঁধে ডাঙার উপরে কোনো একটা শক্ত জিনিসের সাথে বাঁধা থাকতো, যাতে করে নৌকাটা আস্তে আস্তে নদীর ভেতরে চলে না যায়, তলদেশ দিয়ে তো আস্তে আস্তে চলে যেতে পারে, হারিয়ে যাবে। আর অন্য আর একটা দড়ি ভেতরের দিকে বাঁধা থাকতো, তো ওই দড়িটা না খুললে নৌকাটা টেনে উপরে তোলাটা বেশ কঠিন ছিল, তো ওই দড়িটা খুলতে হয়। কাকা তো তার বন্ধু সেলিমকে বলছে, তো সেলিমও উনি ডুব দিয়েছেন, ডুব দিয়ে নদীর ভেতর থেকে ওই দড়িটা খুলবেন। নদী বলছি, ওটা আসলে বিল, পাগলা নদী যেটা বলা হয় আর কি। তো উনি যে ডুব দিয়েছেন, ডুব দেওয়ার অল্প কিছুক্ষণ পরে উঠে এসে বলতেছেন যে হোসেন আমি এটা খুলতে পারবো না। নিচ থেকে কে যেন আমার কানের কাছে এসে বলল যে উঠে চলে যা, খুলিস না, এটা খুলিস না। এই কথা শোনার সাথে সাথে কাকা তো রেগে যান, বলেন যে খুলতে পারবি না এটা বললেই হয়, এই সমস্ত গাঁজাখড়ি গল্প বলিস, লাভ আছে কোনো? এরপর কাকা বলেন যে তুই তো ভিজেই গেছিস, তুই আবার ডুব দে, খোল। অনিচ্ছা সত্ত্বেও এই সেলিম কাকা উনি আবার ডুব দেওয়ার কিছুক্ষণ পর আবার উঠে এসে বলেন যে আমি আর যাবো না রে হোসেন, নিচ থেকে কে যেন বলে যে উঠে যা, খুলিস না, আমি যেতে পারবো না। তখন কাকা বিরক্ত হয়ে উনি নিজেই নিচে নেমে যান। নিচে নেমে মোটামুটি 1 মিনিটের মতো হয়ে যায়। ওনার আবার পানির নিচে বেশ ভালো দম ছিল। 1 মিনিটের মতো হয়ে গিয়েছে, হঠাৎ করে এই সেলিম কাকা দেখতে পান পানির উপরে রক্ত ছড়িয়ে যাচ্ছে, আর তখনই হোসেন কাকা ভেসে ওঠেন। এই সেলিম কাকাকে তো তাড়াতাড়ি করে গিয়ে হোসেন কাকাকে তুলে উপরে উঠান। তখন অবশ্য উনি সেন্সলেস হয়ে গিয়েছিলেন এই হোসেন কাকা। এরপর তাকে বাড়িতে নিয়ে আসা হয়। জ্ঞান ফেরে না, হুজুর এসে ঝাড়ফুঁক করে, জ্ঞান ফেরে না। সবাই তো জিজ্ঞেস করছে কী হয়েছে, তখন তো ওই সেলিম কাকা বলছিলেন যে এরকম ব্যাপার, আমি যখন ডুব দিছি কানের কাছে কে যেন ফিস করে এসে বলছে, কে বলছে এটা আমি বুঝতে পারি নাই। তো যাই হোক, পরের দিন সকাল 10টার দিকে হোসেন কাকার জ্ঞান ফেরে। হোসেন কাকা বলেন যে উনি যখন ডুব দিয়েছেন তখন নাকি সর্বোচ্চ 3 ফুট উচ্চতার একটা মানুষ, চেহারা দেখে মনে হয় বয়স অনেক, কিন্তু উচ্চতা 3 ফুটের মতো হতে পারে, এই লোকটা এসে বলছে যে বারবার বলতেছি যে চলে যা, তোরা গেলি না। এরপরে নাকি এই কাকার কানে প্রচণ্ড জোরে একটা চড় দিয়েছেন। এরপর কাকার আর তেমন কিছু মনে নেই। তো যাই হোক, এরপর কাকাকে কুমিল্লার একজন বড় কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজের কাছে সব ঘটনা যখন খুলে বলা হয়, কবিরাজ ঝাড়ফুঁক করে বাড়িতে পাঠিয়ে দেন। এর পরের দিন কাকা একটা স্বপ্নে দেখেন যে ওই সেই অবয়বটা, 3 ফুট উচ্চতা সেই অবয়বটা স্বপ্নে আসছে। সে শুধু হাসে, কিছু বলে না। এরকম কয়েকদিন উনি দেখেছেন। দেখার পর আবার সেই কুমিল্লার কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। তবে এই কয়েকদিনের মধ্যে কাকা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছেন। তখন সেই কবিরাজ জিনদের মাধ্যমে খবর নিয়ে জানিয়ে দেন যে একটা কালো ষাঁড় গরু দিতে হবে, সেটা ওই পাড়ে বেঁধে দিয়ে আসতে হবে,
তারপর এই সমস্যার সমাধান হবে, এছাড়া সমাধান হবে না, সেটাই তারা করেন। তো এই ঘটনার 8 বছর পর কাকা কিন্তু বিয়ে করেছেন। তো বিয়ের প্রথম বছরেই একটি সন্তান হয়। এই সন্তানটা পেটের ভিতরেই নাকি মারা গিয়েছিল। এরপর আরেকটা মেয়ে হয়। এই মেয়েটার নাক কাটা ছিল, নাকের নিচের অংশে বেশ অনেকটা অংশ কাটা ছিল জন্মগতভাবে, তার দাঁত দেখা যেত। আমরা ঠোঁট কাটা বলি, তবে এই ঠোঁটটা এমনভাবে কাটা ছিল, উপরের ঠোঁট নাক পেঁচিয়ে। তবে আল্লাহর রহমতে এই বিষয়টার চিকিৎসা তার হয়েছিল, তার বিয়ে হয়েছে, তার বাচ্চা কাচ্চা আছে, এখনও তারা বেশ ভালো সুস্থ স্বাভাবিক আছেন। তারপর নাকি একটা ছেলে হয়েছিল। এই ছেলের মাথাটা শরীরের থেকে নাকি অনেক বড় ছিল, 7 মাস জীবিত ছিল, এরপর সে মারা যায়। তারপর আর একটা ছেলে হয়, আল্লাহর রহমতে সে ভালো আছে। সেই ছেলের পর আর একটা ছেলে হয়, এটার আবার ঠোঁট কাটা ছিল, গুছিয়ে কথা বলতে পারতো না, তারও চিকিৎসা করা হয়েছে। আল্লাহর রহমতে সেও এখন অনেকটাই ভালো হয়ে গেছে। আস্তে আস্তে যত বয়স হচ্ছে এই বিষয়টা স্বাভাবিক হয়ে যাচ্ছে। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, শুনলেন দুটো ঘটনা। প্রথম যে ঘটনাটি, জিনেরা যেই গরুটাকে ধরেছে, কাকা কিন্তু অর্থাৎ কাকা বলছি আমাদের রিমন আহমেদ ভাইয়ের যিনি নানা আব্দুল মিয়া, উনি কিন্তু গরুটা আসলে ছেড়েই দিয়ে আসছিলেন। কিন্তু পরে আবার লোকজন যখন গেছে দেখছে যে গরুটা দৌড়াচ্ছে, তখন গরুটা নিয়ে আসছেন। এটাই ছিল একটা ভুল। এরপর ওনার পরিবারে 2 জন সদস্য তারা চলে গেল। তারপরের যে ঘটনাটি আমরা দেখলাম যে বারবার বলার পরও কাকা আবার নিচে নেমে গেছেন। তারপর তো ওনার সাথে একটা ঘটনা ঘটলো। তবে আল্লাহর রহমতে একটা কালো ষাঁড় গরু দেওয়ার পর আর তেমন কিছু হয় নাই। তবে ওনার সন্তানাদির সাথে যেই ঘটনাগুলো ঘটেছে, এই শারীরিক বিকলাঙ্গতা, এই কারণে আবার এক সন্তানের মারা যাওয়া, এই ব্যাপারগুলোর সাথে তার সাথে ঘটে যাওয়া প্যারানরমাল বিষয় সম্পর্ক আছে কি না এটা অবশ্য নিশ্চিতভাবে বলা যায় না। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাই রিমন আহমেদকে। আশা করি ওনার কাছ থেকে ভবিষ্যতেও আমরা অনেক সুন্দর সুন্দর ভয়ের ঘটনা পাবো ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, ঘটনা কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এসে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপেও কিন্তু আপনারা নির্দিষ্ট কোনো ঘটনা সম্পর্কে রিভিউ দিতে পারেন। আর আপনারাও ঘটনা পাঠাতে পারেন লিখে বা রেকর্ড করে, আর পাঠাতে হবে ইমেইলের মাধ্যমে। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে afnanthehorworldbd@gmail.com। স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD, afnanthehorworldbd@gmail.com। স্পেলিংটাও আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। চলুন প্রিয় লিসেনার্স, চলে যাই আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত রয়েছেন। ওনার নাম মোহাম্মদ আশিক হাসান। ওনার বাড়ি নাটোরে। পেশাগত ব্যস্ততার কারণে উনি ঘটনা লিখতে খুবই কম সময় পান, তবুও উনি ঘটনাটি লিখেই পাঠিয়েছেন। এই ঘটনাটি উনি ওনার নানির মুখ থেকে শুনেছেন। ঘটনাটি নানির বড় ভাইকে কেন্দ্র করে। ঘটনাটি ঘটেছিল ভোপারা ইউনিয়নে। মূলত এই ইউনিয়নটি আত্রাই উপজেলার ভেতরে, যেটা নওগাঁর একটা উপজেলা। ঘটনাটি যখন ঘটে তখন 70-এর দশকের শেষ দিকে। নানির বয়স তখন 16-17 বছর হবে। তখনও নানির বিয়ে শাদী হয় নাই। নানিরা 1 ভাই 1 বোন ছিলেন। নানির বড় ভাই ছিলেন। নানির বড় ভাই নানির থেকে 6 বছরের বড় ছিলেন। নানিকে খুব স্নেহ করতেন। নানির বড় ভাইয়ের কিন্তু একটা নেশা ছিল, সেটা হলো মাছ ধরা। এই নেশা এতটাই মারাত্মক ছিল যে ছোটোবেলা থেকেই এই মাছ ধরার নেশার কারণে মা বাবার হাতে অনেক মার খেয়েছেন। কিন্তু এই মাছ ধরার ক্ষেত্রে উনি এতটাই বেপরোয়া যে একটা পর্যায়ে এসে পরিবারের বড় যারা আছেন গুরুজন, তারা আর নানির বড় ভাইকে কিছু বলতেন না।
উনি সাধারণত ট্যাটা বা কোচ বা ফালা যেটাকে বলে আর কি ওই এলাকাতে, তো সেটা দিয়েই মাছ ধরতেন, সাধারণত কোচ বলতো আর কি ওই এলাকাতে। তো নানির বড় ভাই এক রাতে মাছ ধরতে যাবেন, ওই সময় বাইরে অনেক ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তখন নানি তার বড় ভাইকে বলছেন যে ভাই আজকে তুই মাছ ধরতে যাস না, বাইরে তো অবস্থা ভালো না। তখন নানির বড় ভাই বলছে যে আরে তুই তো জানিস না, ঝড় বৃষ্টির রাতে বিলে আরও বেশি মাছ পাওয়া যায়, আমরা তো এই অপেক্ষায় থাকি কখন ঝড় বৃষ্টি বেশি হবে, আর আমাদের কাছে ঝড় বৃষ্টি কিছুই না। তো নানির বড় ভাই অনেক সাহসী ছিলেন, এটা নানিরও জানা ছিল। তবুও নানি বারবার অনুরোধ করলে নানির বড় ভাই বলেন আচ্ছা ঠিক আছে যা, তোর কথাই মানলাম, ঝড় বৃষ্টি কমুক তারপর যাব, এখন যাব না। ঝড় বৃষ্টি কমতে কমতে রাত আনুমানিক 11টা-12টার মতো বেজে যায়। আর গ্রামে রাত 11টা-12টা ওই সময়ের প্রেক্ষাপটে এটা তো অনেক রাত, এটা বলতেই হবে। ওই সময় গ্রামের বেশিরভাগ মানুষ সন্ধ্যার পরপরই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেত। যারা এশার নামাজ পড়তো, অর্থাৎ যাদের এশার নামাজ পড়ে ঘুমানোর অভ্যাস ছিল, তারা এশার নামাজ পড়েই ঘুমিয়ে যেত। এরপরে কিন্তু জাগ্রত লোক গ্রামে খুবই কম খুঁজে পাওয়া যেত। সেই হিসাবে রাত 11টা বা 12টা বুঝতেই হবে অনেক রাত। বৃষ্টি যখন কমে যায়, ঝড়ও কমে যায়, তখন নানির বড় ভাই হাতে একটা কোচ বা ট্যাটা নিয়ে বের হন। সাথে ছিল 3 ব্যাটারির লাইট। তো বাসা থেকে উনি বের হয়ে গেছেন। বাসা থেকে বিলের দূরত্ব ছিল পায়ে হেঁটে 10-12 মিনিটের মতো। তো উনি যখন বিলে গিয়েছেন তখন উনি দেখেন যে আজকে অর্থাৎ ওই রাত্রে বিলে তেমন একটা লোক নাই বললেই চলে, যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে। বিলে মাছ ধরার জন্য লোকজন কম, কম বলতে একদমই নাই এটা বলা যাবে না, অনেক দূরে দূরে আছে যারা টর্চ লাইট জ্বালিয়ে মাছ ধরছে। দেখা যাচ্ছে মাঝে মাঝে আলো জ্বলে উঠছে, নিভছে, কেউ কেউ হারিকেন ধরিয়ে মাছ ধরছে, তবে সেই সংখ্যাটা খুবই কম, এই আর কি। উনি তো মাছ ধরতে শুরু করেছেন, মোটামুটি ভালোই মাছ পাচ্ছিলেন। এভাবে অনেকক্ষণ মাছ ধরার পর উনি হঠাৎ করে একটা বড় মাছ লক্ষ্য করলেন। মাছটা এতই বড় যে তারা দেখেই বুঝে গেলেন এটা বোয়াল বা গজার মাছ হবে। আস্তে আস্তে উনি যখন কাছে গিয়েছেন উনি দেখতে পান আসলে এটা বিশাল বড় একটা গজার মাছ, কিন্তু একটা না, তিনটা গজার মাছ একবারে পাড়ের গা ঘেঁষে নড়াচড়া করছে। এটা দেখেও তো উনি পুরোটাই অবাক, 3টা গজার, তাও এত বিশাল সাইজ। উনি দেরি না করে দ্রুত 3টার ভিতরে সবচাইতে বড় যেটা সাইজ আর কি, ওটার দিকে ওনার ওই ট্যাটা বা কোচ তাক করেছেন। তাক করেই প্রচণ্ড ক্ষিপ্রতার সাথে এই ট্যাটাটা মাথা বরাবর চালিয়ে দেন উনি ট্যাটা নিক্ষেপে এতটাই পারদর্শী ছিলেন যে ওনার লক্ষ্য সাধারণত আল্লাহর রহমতে ভুল হতো না। তো যেটাকে লক্ষ্য করে উনি ট্যাটা ছুঁড়েছেন সেটার মাথার ভেতর দিয়েই মূলত এই ট্যাটা গেঁথে যায়, এবং এমনভাবে গেঁথে গিয়েছে যে রক্তে লাল হয়ে গেছে পানির অনেকটা অংশ। এত বেশি রক্ত বের হচ্ছিল, মনে হচ্ছিল একটা আস্ত গরুকে জবাই দিয়ে পানিতে ছেড়ে দেওয়া হয়েছে। রক্তে চতুর্দিকে লাল টকটকে হয়ে গেছে। টর্চ লাইট জ্বালিয়ে এটা তো উনি দেখতে পাচ্ছিলেন। উনি মাছটাকে আটকানোর জন্য পানিতে ঝাঁপ দিয়েছেন। এরপর মাছটিকে ধরেন তুলে আনবার জন্য। মাছটি এত বড় ছিল যে কোনোভাবেই উপরে ওঠানো যাচ্ছিল না। ঘায়েল হবার এত পরেও মাছটি ছোটাছুটি করছিল, আর বাকি 2টা গজার মাছ কিন্তু তখন অবধি বড় মাছটার কাছেই ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আস্তে আস্তে যখন মাছটি শান্ত হয়ে যায়, মারা যায়, তখন ওই গজার মাছ দুটি পানির ভেতরে চলে যায়। উনি তো দ্রুত মাছটিকে উপরে তুলে নিয়ে আসছেন। উনি দেখেন এটার ওজন অনেক বেশি, প্রায় 20 কেজির মতো হবে আনুমানিক। অবাক করা বিষয় হচ্ছে মাছটির মাথার উপর সিঁদুরের মতো দাগ ছিল। উনি এত কিছু না ভেবে মাছটি ঘাড়ে তুলে নিয়ে বাড়ির দিকে যেতে লাগলেন। কিছু দূর যেতেই পেছন থেকে অনেক কান্নাকাটির আওয়াজ আসতে লাগলো, আর একটা মোটা গলায় কেউ বলছে, মাছটি রেখে যাও, রেখে যাও। কণ্ঠটা অনেকটা মেয়েলি কণ্ঠের মতো। উনি কিন্তু এসবে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে আপন মনে হাঁটছে। পেছন থেকে এবার খুবই কান্নাকাটির আওয়াজ আর অনুনয় বিনয় আসতে থাকে, বলছে যে মাছটি রেখে যেতে।
উনি পেছন দিকে ঘুরে তাকান, দেখেন কেউ নাই। উনি আবার হাঁটতে হাঁটতে একদম বাসার কাছেই চলে আসেন। তখন পেছন থেকে একটা মেয়ের গলায় কেউ বলে ওঠে, মাছটা তো রেখে গেলি না এত করে বলার পরেও, তবে বিক্রি করিস না, নিজেরা আর গরিব দুঃখী আর পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে খাস, উপকার হবে, তবে যদি বিক্রি করিস তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবি। উনি সব কিছু শুনে বাসায় চলে আসে। তখন প্রায় ভোর হয়ে গেছে। বাসায় এসে সবাইকে ডাকাডাকি করেন। সবাই দেখে এত বড় মাছ, সবাই তো খুশি, নানির মা বাবা, এমনকি আশেপাশের অনেকে এসে ভিড় করেছে এত বড় মাছ দেখতে। খবর যখন চারদিকে চাউর হয়ে যায়, তখন ওই এলাকার মাতবর, যার নাম হলো কামাল শেখ, তার কাছেও খবর যায় যে রমিজ গত রাত্রে অনেক বড় গজার মাছ ধরেছে। অর্থাৎ নানির বড় ভাইয়ের নাম হচ্ছে রমিজ। তো সবাই তো ওনার কাছে চলে আসেন। চলে আসার পর এই মাতবর চাচা উনিও মাছ দেখে অবাক হয়েছেন। তখন এই রমিজ নানাকে বলছেন যে, রমিজ রে, অনেক বড় মাছ ধরছিস, মাছটা বিক্রি করবি নাকি? তখন রমিজ নানা বলেন যে, না, মাছ ধরবো না, অনেক কষ্ট করে ধরছি, বিক্রি করবো না, সবাই মিলে খাবো। মাতবর চাচা তো অনেক জোরাজোরি করতে থাকেন, বিক্রি করতেই হবে, ভালো দাম দেবেন। এদিকে গ্রামের মাতবর, তার কাছে মাছটা যদি একদমই বিক্রি না করা হয়, দাম যাই দিক, তখন সে তো ক্ষিপ্ত হবে, বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। এই জন্য একটা পর্যায়ে রমিজ নানা রাজি হয়ে যান, মাছটি বিক্রি করে দেন। ওই দিন দুপুর থেকেই রমিজ নানার অনেক জ্বর, এত পরিমাণ জ্বর যে উনি ভুলভাল বলছেন। এলাকার ডাক্তার প্রাথমিকভাবে কিছু ট্রিটমেন্ট দিয়ে যায়, জ্বর একটু কমে গেলেও শরীরে বেশ ব্যথা ছিল। তাই আর ওই রাতে উনি মাছ ধরতে যান নাই। তবে ওই রাত্রে রমিজ নানা ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন দুটো মেয়ে, কিন্তু তাদের মুখ ভালো করে বোঝা যাচ্ছে না, খুব ভারী গলায় বলছে, রমিজ, এটা তুই কি করলি? তোকে এতবার নিষেধ করলাম মাছ নিয়ে যাস না, কিন্তু তারপরও তো গেলি, আবার নিষেধ করার পরও মাছটা বিক্রিও করে দিলি, তোর তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে রে রমিজ। নানার স্বপ্ন ভেঙে যায়। তবে উনি মোটেও ভয় পান না। উনি ভাবেন জ্বর হয়েছে তো এই জন্য উল্টাপাল্টা কিছু দেখছেন। নানা জ্বর কিন্তু কম ছিল না, দিন যেতে থাকে এভাবেই। নানা মাছ ধরতে যেতে পারছিলেন না, বাসাতেও তার একদম মন বসছিল না। এমন এক রাতে নানার ঘুমের মধ্যে উনি দুটো লম্বা লম্বা নারী অবয়বের মতো দেখেন। তাদের মুখ ছিল স্বাভাবিক, কিন্তু তাদের পায়ের দিকে ছিল মাছের লেজের মতো, মানে কিছুটা জলপরীদের মতো আর কি। তারা বলছে, রমিজ, বিলে এত মাছ, তুই আসবি না? তাড়াতাড়ি আয়, অনেক বড় বড় গজার মাছ পাবি, আয়। এভাবে বলে তারা মিলিয়ে যায়। তারা বেশ কিছুদিন থেকেই এমন ছোটোখাটো স্বপ্ন দেখছিলেন, তাই রমিজ নানা তেমন একটা গুরুত্ব দেন নাই। তবে নানা কিছুটা বুঝতে পেরেছিলেন যে বিষয়গুলো এখন আর স্বাভাবিক পর্যায়ে নাই। তখন নানা তার বোন, অর্থাৎ নানি, যার নাম ছিল হচ্ছে সুফিয়া, তখন বলেন যে, সুফিয়া, আমি তো বেশ কিছুদিন যাবত এরকম স্বপ্ন দেখতেছি। তো এটা বলার পর নানা ওই যে শুরু থেকে শেষ অবধি, এতদিন তো কাউকে কিছু বলেন নাই, এই বিষয়গুলো খুলে বলেন। এরপর এই সুফিয়া নানি উনিও তার মা বাবাকে বিষয়গুলো বলেন। তবে এই বিষয়গুলো বলতে নিষেধ করেছিলেন, কারণ এই বিষয়গুলো বললে হয়তো বা তাকে আর মাছ ধরতে যেতে দেবেন না। কিন্তু এই বিষয়টা তো বলার দরকার, যদিও বা শুরুর দিকে সুফিয়া নানি কিছুটা গোপন করে রেখেছিলেন। প্রায় 1 মাস পর রমিজ নানা রাতে আবারও মাছ ধরতে গিয়েছেন, এমনকি ভালো মাছও পান। তিনি অনেক মাছ পাওয়ার জন্য বাসায় চলে আসার প্রস্তুতি নেন, যেহেতু অনেক মাছ পেয়েছেন আর কি। তো যখন উনি চলে আসছেন, অর্থাৎ পেছন দিকে ঘুরে আসতে শুরু করেছেন আবার বাড়ির দিকে, বিলের এক সাইডে তখন তিনি পানিতে নড়াচড়ার শব্দ শুনতে পান। রমিজ নানা মনে করেন নিশ্চয়ই বড় মাছ হবে, বিলের কিনারে কম পানিতে এসে রয়েছে। নানা তখন দেরি না করে ওই দিকটাতে গিয়ে দেখেন বড় বড় 2টা গজার মাছ। ঠিক ওই দিনে যেমন 3টা দেখেছিলেন, এখন 2টা। এটা দেখে তো নানা বেশ খুশি। নানা দেরি না করে 2টার ভিতরে যেটা একটু বড় বলে মনে হয়েছে ওইটার দিকে তাক করে টেটা দিয়ে আঘাত করেছেন, কিন্তু না, এবার তার লক্ষ্য ভ্রষ্ট হয়েছে।
নানা দেখেন যে এগুলোর গায়ে ট্যাটা লাগলো না, এগুলো আর একটু সামনে চলে গেল। নানা আবারও ট্যাটা সংগ্রহ করে আঘাত করলেন, এগুলো আবার একটু সামনের দিকে চলে গেল। নানা কোনোভাবেই আঘাত করতে পারছিলেন না, এতবার আঘাত করা হচ্ছে, এগুলো তো পালিয়ে যাওয়ার কথা, কিন্তু এগুলো পালাচ্ছিল না। এভাবে আস্তে আস্তে বিলের ভিতরের অংশের দিকে ওই মাছগুলো চলে যাচ্ছিল, নানাও চলে যাচ্ছিলেন ওই বিলের ভিতরের অংশের দিকে। তখন নানার ভিতরে একটা খেয়াল আসে যে আরে আমি তো অনেক ভেতরের দিকে চলে এসেছি। তখন নানা বিরক্ত আর রাগ থেকে আর চেষ্টা না করেই যখনই পেছনে ঘুরে আসার জন্য রওনা দিয়েছেন, তখনই পেছন থেকে একটা মেয়ের আওয়াজে কেউ বলে ওঠে, কিরে রমিজ, গজার ধরবি না গজার? নানা অনেক সাহসী আর শক্তিশালী মানুষ হওয়ার পরেও এবারে অনেক ভয় পেয়ে যান, কারণ তখন কিন্তু উনি ডাঙাতে না, অনেকটাই পানির ভেতরে। উনি পিছন দিকে ঘুরে তাকিয়ে দেখেন তার স্বপ্নে দেখা সেই লম্বা দুটো মেয়ে। তাদের মুখটা ছিল কিছুটা মানুষের মতোই, তবে দাঁতগুলো ছিল নাকি অনেক ছোট ছোট, অনেক দাঁত, ছোট 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 অনেক দাঁত। চোখগুলো টেনিস বলের মতো বড় বড় গোল, কিন্তু লাল টকটকে না, এগুলো ছিল সবুজ সবুজ এক ধরনের আলো চোখ থেকে ঠিকরে বের হচ্ছিল। কানগুলো ছিল অনেক লম্বা, আর পায়ের জায়গায় মাছের লেজের মতো। সেই অবয়বগুলো বলে ওঠে, রমিজ তুই অনেক লোভী মানুষ, তোকে সেদিন আমরা কত করে অনুরোধ করলাম মাছটাকে রেখে যেতে, রাখলি না। তারপর বললাম নিজেরা এবং প্রতিবেশী মিলে খাবি, উপকার হবে, বিক্রি করিস না। তুই বেশি দামের আশায় তুই কি করলি, বিক্রি করে দিলি। তুই জানিস তুই যে বড় গজার মাছটাকে মেরেছিলি সে আমাদের বড় ভাই। আমরা পানির জিন, আমরা সাধারণত উপরে খুব কম উঠি। ওই দিন রাত্রে আমাদের বড় ভাই এবং আমরা দুই বোন ঘুরতে বের হয়েছিলাম, কিন্তু তুই আমার বড় ভাইকে মেরে দিছিস। যদিও বা এর জন্য তোকে দোষ দেই না, কারণ তুই জানতি না, তাই আমরা তোকে কিছু করি নাই, শুধু মাছটাকে রেখে যেতে বলেছিলাম। তুই সেটাও বুঝলি না, তোকে বিক্রি করতে নিষেধ করেছিলাম, বলেছিলাম নিজেরা এবং গরিব দুঃখী প্রতিবেশীদেরকে নিয়ে খেতে, তাহলে উপকার হতো, আমার ভাইয়ের সোয়াব হতো। কিন্তু তুই কি করলি, বিক্রি করে দিলি টাকার লোভে। আর এমন একজন লোককে বিক্রি করে দিলি লোকের কাছে, সে লোকটাও বেশি সুবিধার না। এটা তুই ঠিক করিস নাই। তুই জানিস না যে আমাদের গোষ্ঠীতে একটা নিয়ম আছে, আমাদের মধ্যে কেউ যদি মাছের রূপ নিয়ে চলাচল করার সময় মানুষের হাতে নিহত হয়, তখন সে পরিপূর্ণ মাছে রূপান্তরিত হয়ে যায়, তার মধ্যে জিনেদের কোনো বৈশিষ্ট্য আর থাকে না। তাদেরকে হালালভাবে কেউ যদি গ্রহণ করে তাতে কোনো ক্ষতি হয় না, অন্যান্য 8-10টা মাছ খেলে যে উপকার হয় সেক্ষেত্রে সেটাও হয়। তবে হ্যাঁ, এটা যদি কেউ বিক্রি করে তাহলে তার ক্ষতি হয়ে যায়, তোর ক্ষতি হবে। তোকে অনেকবার সতর্ক করেছিলাম, তুই লোভের কারণে সব কিছু ভুলে গেছিস। একথা বলেই ওই দুইটা মেয়ে রমিজ নানাকে খপ করে চেপে ধরে আর টানতে টানতে হাঁটু পানি থেকে গলা পানিতে নিয়ে যায়। এরপর নানাকে চুবাতে থাকে। এভাবে অনেকবার চুবানোর পর নানাকে তারা হঠাৎ করেই ছেড়ে দেয়, মারে না। ভোরবেলা স্থানীয় কিছু জেলে বিলের পাশে বটতলা নামক একটা জায়গা ছিল, সেখানে নানাকে পড়ে থাকতে দেখে, অর্থাৎ নানাকে ওখান থেকে চুবিয়ে তুলে আবার স্থলভাগে রেখে গিয়েছে। ওই লোকগুলোই মূলত নানাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসে। নানার অবস্থা এতটাই খারাপ ছিল যে নানার পুরো শরীরটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, কিন্তু জীবিত ছিলেন উনি। সন্ধ্যার পর নানার জ্ঞান ফেরত আসে, কিন্তু নানার অবস্থা মোটেও ভালো ছিল না, ঠিকমতো কথা বলতে পারছিল না। শুধু সবাইকে একটাই কথা বলছিল যে আমি মরে যাবো রে, কোনো অন্যায় যদি কারো কাছে করে থাকি আমাকে সবাই মাফ করে দিস। নানা এই ঘটনার পর 4 দিন বেঁচে ছিলেন, তারপর উনি মারা যান। নানার শরীর এতটাই দুর্বল হয়ে গিয়েছিলেন যে নানা কিছু খেতে পারতেন না। নানা মৃত্যুর পূর্বে এই ঘটনা অনেকের কাছেই বলে গিয়েছিলেন, যারাই নানাকে দেখতে এসেছিলেন তাদের কাছেই নানা এই ঘটনার পুরো বিবরণ দিয়ে গিয়েছিলেন, যার কারণেই মূলত এই ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ বিবরণ অনেকেই জানতে পেরেছিল। প্রিয় লিসেনার্স, ঘটনাটি শুনলেন, দেখলেন যে এই ঘটনাটি অন্যান্য মাছ ধরার ঘটনা থেকে কিছুটা হলেও আলাদা। এই কারণে আলাদা যে গজার মাছ ভেবে যে মাছটিকে নানা হত্যা করেন এটি একটা জিন ছিল। তবুও এই জিনের পরিবার অর্থাৎ তার 2 বোন তারা তাকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু বিক্রি করতে নিষেধ করেছিলেন। নানা যে কোনো কারণেই হোক বিক্রি করে দিয়েছিলেন। যখনই দেখলেন দ্বিগুণ দাম বা বেশি দামের একটা প্রলোভন তাকে দেওয়া হয়েছে,
তারপর নানা একটা পর্যায়ে বিক্রি করেই দেন মাতব্বরের কাছে। তারপর তো এই ঘটনা ঘটল। আসলে নানা যদি ওই মাতব্বরকে বলতেন যে আপনার এই মাছ দরকার, ঠিক আছে, এই মাছটা আপনি এমনি নিয়ে যান, আমাদেরকে কিছুটা অংশ দেন আর কিছু গরিব দুঃখীদেরকে দিয়ে দিয়েন, এতে ওই মাতব্বরও খুশি হতো, নানাও ঝামেলা এড়িয়ে যেতে পারতেন। কিন্তু নানা কিন্তু ওই মাতব্বরের টাকার প্রলোভনে ফেঁসে গিয়েছিলেন, যার কারণে রমিজ রানার সাথে এই ঘটনাটি ঘটেছে। আল্লাহ যদি আমাদেরকে হেফাজত না করেন, আসলে আমরা যতই সতর্ক থাকি আমরা আমাদের নিজেদেরকে হেফাজত করতে পারবো না, সেই ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেন নাই। এই কারণেই দেখা যাচ্ছে নিজেদের অজান্তেই আমরা অনেক বড় ধরনের বিপদে পড়ে যাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 163তম আয়োজনের নতুন আরও একটি ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ ওবায়দুল ইসলাম। ওনার বাড়ি যশোর জেলার সদর উপজেলার 12 নং ফতেহপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন এই ঘটনাটি ওনার আপন চাচার সাথে ঘটেছে। তাকে উনি নোয়া চাচা বলে ডেকে থাকেন। নোয়া চাচা যুবক বয়সে বেশ সুন্দর এবং সুঠাম দেহের অধিকারী ছিলেন। এই ঘটনাটি বিস্তারিতভাবে ওবায়দুল ভাই ওনার মায়ের মুখ থেকে শুনেছেন। চলুন ঘটনায় চলে যাই। ওবায়দুল ভাইয়ের বাবা, চাচা এবং ফুপুরা 5 ভাই 3 বোন। নোয়া চাচার আসল নাম মোহাম্মদ আব্দুর রইচ উদ্দিন মোরল। ঘটনাটি যখন ঘটে তখন সাল 1988, রোজার ঈদের চাঁদ রাতের দিন। তখন চাচার বয়স 19 কি 20 বছর। ঈদের আগের দিন বিকেলবেলা ওবায়দুল ভাইয়ের দাদি নোয়া চাচাকে ডেকে বলে যে, রইচ রে, কালকে তো ঈদ হবে, সেমাই বা অন্যান্য মিষ্টান্ন দ্রব্য তো তৈরি করতে হবে, তুই 4 থেকে 5টা নারকেল আমারে ভেঙে দে। চাচা বলেন, ঠিক আছে মা, তুমি দাও, আমি ভেঙে দিচ্ছি। দাদি কিছু নারকেল চাচাকে দেন। চাচা উঠানে বসে সেগুলো খুব সুন্দর করে উপরের মোটা খোসা ছিলে নারকেলগুলা রেডি করছেন। এমন সময় মহল্লার তারই সমবয়সী 4-5 জন ছেলে এসে বলছে, এই আব্দুর রইস, আজকে তো চাঁদ রাত, চল আমরা পটকাবাজি ফুটাই। তখন চাচা বললেন যে, ঠিক আছে, হাতের কাজটা একটু সারি, একটু পরে আসি। তখন বন্ধুবান্ধবরা সেখান থেকে চলে যায়। চাচার কাজ সারতে সারতে সন্ধ্যা হয়ে যায়। মহল্লার মধ্যে যে মসজিদটা রয়েছে, এই মসজিদটা ওবায়দুল ভাইয়ের দাদাবাড়ি থেকে মাত্র পায়ে হেঁটে 2 মিনিটের রাস্তা। নোয়া চাচা কাজ শেষ করে মসজিদের সামনে এসে দেখে মসজিদে নামাজ হচ্ছে, আর তার বন্ধুরাও মসজিদ থেকে একটু দূরে পটকাবাজি ফোটানো শুরু করে দিয়েছে। তো উনিও যুক্ত হয়ে যান। কিছুক্ষণ পর মহল্লার 2 জন মুসল্লি এসে ওনাদেরকে বলে যে, তোমরা মসজিদের সামনে এই মাগরিবের নামাজের সময় এসে পটকাবাজি ফোটাচ্ছ, দেখছো না মানুষ নামাজ পড়ছে, এটা কি পটকা ফোটানোর জায়গা? ফোটাবা দূরে যায় ফোটাবা, এখানে কি? তোমাদের সবার অভিভাবকের কাছে গিয়ে বিচার দেব। এই কথা যখন শুনছেন নোয়া চাচা তো খুব ভয় পেয়েছেন। কারণ হচ্ছে উনি তার বাবা অর্থাৎ ওবায়দুল ভাইয়ের দাদাকে খুব ভয় পান। দাদার নাম মোহাম্মদ আব্দুর রৌফ উদ্দিন মোরল। দাদা 2004 সালে মারা গেছেন। এই আব্দুর রৌফ মোরল উনি জমি জমা মাপার কাজ করতেন। উনি মূলত আমিন ছিলেন। যারা জমি জমা মাপে তাদেরকে আমিন বলা হয়। উনি ছিলেন প্রচণ্ড রাগী এবং একরোখা একজন মানুষ। প্রচণ্ড রাগী এবং একরোখা হওয়ার পেছনে কারণও রয়েছে। কারণ হচ্ছে জমি জমা মাপঝোঁকের সময় অনেক সময় অনেকে এসে অনেক অন্যায্য দাবি করে যে আমাকে আরেকটু বাড়ায় দেখান, যে আমি এর মধ্যে আরও 3 হাত জমি পাবো। এই বিষয়গুলো কিন্তু জমি জমা মাপার সময় অনেকেই বলে। আর মোটা অঙ্কের টাকার বিনিময়ে কিন্তু অনেক আমিন এই কাজগুলো করে থাকেন। দাদা এমন একজন একরোখা এবং রাগী মানুষ ছিলেন, কেউ এই ধরনের অন্যায্য কোনো কথা বলারই সাহস পেত না। ওনাকে যারা মাপঝোঁক করতে নিয়ে যেতেন তারা জানতেন যে উনি ঠিকঠাক মতো মাপঝোঁক করেন, কোনো উল্টাপাল্টা কথা ওনাকে বলা যাবে না। যেটা ন্যায্য উনি সেই অনুযায়ী মাপঝোঁক করে দিবেন, সেটা কেউ খুশি হোক আর বেজার হোক। এখন দাদা তো প্রচণ্ড রাগী। নোয়া চাচা তো যখন শুনছেন যে দাদার কাছে বিচার দেবেন, উনি তো পেয়েছেন মারাত্মক ভয়। উনি ওখান থেকে
চলে গেছেন ঘোরাঘুরি করে রাত 9:30টার দিকে উনি বাড়িতে ফিরছেন। এর কিছুক্ষণ পরে দাদাও বাড়িতে ফেরত এসে বলে, এই রইসকে ডাকো, এটা বলছেন দাদিকে। দাদার গলার আওয়াজ শুনে নোয়া চাচা কী করছেন, ঘর থেকে বাইরে বের হয়ে দিয়েছেন এক দৌড়। কোথায় যে গেল আর খুঁজে পাওয়া গেল না। এই দৃশ্য দেখে দাদাকে বললেন যে আচ্ছা কী হয়েছে আমাকে বলো তো। তখন দাদা বলেন যে আমি মহল্লার মধ্যে ঢুকছি মাত্র, রাস্তার মোড়ে 2 জন পরিচিত ব্যক্তি দাঁড়ানো, আমাকে সালাম দিয়ে বলে যে আব্দুর রউফ ভাই, আপনার জন্য দাঁড়ায় আছি আমরা। মাগরিবের নামাজের সময় আপনার ছেলে এবং তার বন্ধুরা মসজিদের সামনে পটকাবাজি ফোটাচ্ছিল, এতে কি মসজিদের অসম্মান করা হয় না? আপনার পরিবারের কাছ থেকে এই ধরনের একটা ঘটনা ঘটবে এটা তো আমরা আশা করি নাই। তখন এই রউফ দাদা বলেন যে ভাই, আমি আন্তরিকভাবে দুঃখিত, বিষয়টা আমি দেখতেছি, আসলে এরকমটা তো করা উচিত হয় নাই। ওরা ছোট মানুষ হলেও না হয় একটা কথা বলতাম, কিন্তু ওরা তো ছোট না, ওরা তো বেশ বড়, পরিণত বয়স্ক হয়ে গেছে, এরা আসলেই কাজটা ওরা ভালো করে নাই, আমি আমার ছেলের বিষয়টা দেখতেছি। তখন ওনারাও চলে যান, দাদাও চলে আসে। আর তারপরেই তো এসে এই নোয়া চাচাকে খুঁজতে থাকেন, আর নোয়া চাচা ভয়ে দৌড় দিয়ে চলে গেছেন। মূলত দাদা কড়াভাবে শাসন করার জন্য ডেকেছিলেন, যেহেতু উনি পারলেন না। দাদা তখন বললেন দাদিকে যে ওকে রাত্রেবেলা খাবার দিবা না, আজকে রাত্রেও না খেয়ে থাকবে। এই কথা বলার পর দাদা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছেন। এদিকে দাদি অপেক্ষায় আছেন কখন নোয়া চাচা বাড়িতে ফিরবেন, কিন্তু না, উনি আসছেন না। অনেক রাত হয়ে যায়, রাত প্রায় 3টা বেজে গেছে, নোয়া চাচার কোনো খোঁজ খবর নাই। তখন নোয়া চাচা তার যে অন্য ভাইরা ছিল তাকে দিয়ে তো নোয়া চাচাকে খোঁজ খবর নেওয়ানোর দরকার। দাদি তখন ওই নোয়া চাচার অন্য ভাইদেরকে ডাকেন, বিশেষ করে মেজো চাচা, বড় চাচা, ওনাদেরকে ডাকেন। তখন দাদি বলেন যে রইস তো বাড়িতে ফিরলো না, তোরা একটু যা, ওকে একটু খোঁজ। চাচা বলেন মা তুমি চিন্তা করো না, আমরা দেখতেছি যে ও কোথায় আছে, মনে হয় ভয়ে কোথাও বসে আছে, বাবার ভয়ে বাড়িতে আসতেছে না। এদিকে পরের দিন ঈদ, 2 জন তো বাইরে বের হয়েছেন। বাইরে বের হওয়ার পর ওনারা দেখেন বাড়ির পশ্চিম সীমানে একটা বড় নারকেল গাছ আছে। গাছের গোড়ায় মূলত এই নোয়া চাচা অচেতন অবস্থায় পড়ে আছে। নারকেল গাছের যে শেকড়, ওই শেকড়ের উপরে উপুর হয়ে পড়ে আছে। তার শরীরের দিকে তাকিয়ে ওনারা তো চমকে ওঠেন, মনে হচ্ছে মোটা কোনো লাঠি দিয়ে কয়েকশো বার আঘাত করা হয়েছে, সারা শরীরে আঘাতের চিহ্ন, সেগুলো লাল হয়ে ফুটে উঠেছে। ওনারা তো চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। ওনাদের চিৎকারে বাড়ির অন্য সদস্যরা চলে আসে, দাদি চলে আসেন, দাদা চলে আসেন, সবাই এসে দেখে এই অবস্থা। তখন ধরাধরি করে তাকে নিয়ে ঘরে শুইয়ে দেওয়া হয়। রাতটা সকলের খুবই চিন্তায় কাটে। সকালবেলা চাচার জ্ঞান ফেরে, ঠিক সকালও বলা যাবে না, বেশ অনেক বেলা করেই জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর উনি একদম পাগলের মতো আচরণ করছে। কেউ কাছে এলে মারতে যাচ্ছে, গালি দিচ্ছে, কোনো খাওয়া দাওয়া করছে না। ঈদের দিন কিন্তু এই ঘটনা, উনি কোনো খাওয়া দাওয়া করছে না, এরকম হই হট্টগোল করছে। পরিবারের কোনো সদস্য যদি ওনাকে কিছু খাওয়ানোর চেষ্টা করে, সাথে সাথে তার উপর আক্রমণাত্মক হয়ে ওঠে, বলতো আমার খিদে নাই, আমি একটু আগে বিরিয়ানি খেয়েছি, মিষ্টি খেয়েছি, কেউ তোরা আমার কাছে আসবি না। কেউ তার কাছে যেতে পারতো না, শুধু দাদি চাচার কাছে গেলে উনি কিছু বলেন না। দাদি আবার খুব পরহেজগার একজন মানুষ ছিলেন। এমত অবস্থায় এই ওবায়দুল ভাইয়ের মেজো চাচি দাদিকে বললেন যে মা, আমার মনে হয় এখানে কোনো ভৌতিক ব্যাপার স্যাপার আছে, আমরা তো রইসের কাছেই যেতে পারতেছি না, আপনি একটা কাজ করতে পারবেন? তখন দাদি বলেন কী করতে হবে বলো তো। তখন চাচি বললেন যে আজকে সন্ধ্যার সময় 1 টুকরো শুকনো হলুদ পোড়ানো আর 3টা শুকনো মরিচ পোড়ানো, এই জিনিসগুলো রইসের নাকের সামনে ধরেন তো, তাহলে বোঝা যাবে কোনো জিনের সমস্যা আছে কি না। দাদি মাগরিবের নামাজ আদায় করে যখনই চাচার নাকের সামনে হলুদ আর মরিচ পোড়ানো ধরেছেন, তখন দেখা গেল ভয়ঙ্কর এক দৃশ্য। চাচা চোখ বন্ধ করেছিলেন ওই সময়, হঠাৎ করে চোখ দুটো দপ করে খোলেন এবং মনে হচ্ছে চোখের ভিতরে আগুন জ্বলছে, এমন লাল টকটকে উজ্জ্বল হয়ে আছে। আর তখন বজ্র কণ্ঠে বলে ওঠে, তুই আজ বেঁচে গেলি শুধু একজন মা বলে, আমি মাকে সম্মান করি, যদি তুই এ কাজ ছাড়া অন্য কেউ করতো তাহলে 7 হাত মাটির নিচে পুঁতে ফেলতাম। এখনই আমার সামনে থেকে এখন যা, খবরদার আমার চোখের সামনে এখন আর আসবি না। দাদি তো বুঝতে পারছেন যে সমস্যা তো বড় একটা হয়ে গেছে। এভাবে কিন্তু 2 দিন চলে যায়। 2 দিন পর দাদি দাদাকে বলেন
যে তুমি এখনও কেন ভালো একজন কবিরাজ খুঁজতেছো না, বুঝতে পারতেছো না ওর উপর জিনের প্রভাব পড়ছে? দাদা বলেন যে হ্যাঁ তা তো ঠিকই, আমি খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। তো এইভাবে খুঁজতে খুঁজতে কেটে যায় মোট 6 দিন। কেউ ভালো মানের কোনো হুজুর কবিরাজ খুঁজে পাচ্ছে না। এই 6 দিনের ভেতরে কিন্তু এই নোয়া চাচা অর্থাৎ রইস চাচা এক ফোঁটা পানিও খায় নাই। খাওয়ার কথা বললে উনি ওই যে নারকেল গাছটা, ওই নারকেল গাছের মাথার দিকে, যেই নারকেল গাছে উনি পড়েছিলেন আর কি, নারকেল গাছের গোড়ার উপরে, তো ওই নারকেল গাছের মাথার দিকে আঙ্গুল দেখেই বলেন যে আমার জন্য বিরিয়ানি মিষ্টি এগুলো নিয়ে বসে আছে, আমি ওইগুলা খাবো। এরপরে চলে যায় আরও কয়েকদিন। এই ঘটনা 9 দিনের দিন বিকালবেলা বাড়িতে আসে দাদার প্রতিবেশী এক চাচাতো ভাই, তার নাম হচ্ছে আব্দুল মালিক, অর্থাৎ দাদার চাচাতো ভাই। তো উনি এসে বলেন যে রৌফ ভাই, তোমার ছেলের আচরণগুলো তো আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না, নিশ্চিত এর উপর কোনো জিনের প্রভাব রয়েছে, ভালো কোনো কবিরাজ দেখিয়েছো? দাদা বলেন না তো ভাই, আমি তো ভালো কোনো কবিরাজের সন্ধানই পাচ্ছি না, আর যাদের সন্ধান পাই এদেরকে তো আমি খুব ভালো করেই চিনি, এরা কেমন লোক, এই জন্য ওদের কাছে নিয়ে যাই নাই, শেষে হিতে বিপরীত হয়ে যাবে, তোমার জানা কেউ আছে কিনা? তখন মালেক দাদা বলেন যে আমি একজন ভালো হুজুরকে চিনি, তার কাছে নিয়ে যেতে পারো। নাজির শঙ্করপুরের গোলপাতা মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক মৌলানা, তার কাছে নিয়ে যেতে পারো, উনি অনেক জটিল সমস্যার সমাধান করেছেন। এই নাজির শঙ্করপুর আবার এই ওবায়দুল ভাইদের বাড়ি থেকে 10 থেকে 11 মাইলের দূরত্ব। তো যাই হোক, ওবায়দুল ভাইয়ের দাদা বলেন যে মালিক ভাই তাহলে কালকে দেখি ওনার কাছে নিয়ে যাবো, আজকে তো নিতে পারতেছি না। তখন মালিক দাদা বলেন ঠিক আছে, কাল বিকেলে তোমাদের বাড়িতে আসবো, সন্ধ্যার একটু আগে রওনা দেবো ইনশাল্লাহ, তোমরা সবাই প্রস্তুতি নিয়ে রেখো। তো মালিক দাদা চলে যাওয়ার পর ওবায়দুল ভাইয়ের দাদা, ওবায়দুল ভাইয়ের আব্বা এবং বড় 2 চাচাকে বলছেন যে কালকে বিকেলে রইসকে নিয়ে শঙ্করপুরে যেতে হবে, তোমরা বাড়িতে থেকো, প্রস্তুত থেকো। হুজুরের কাছে নিয়ে যাওয়ার কথা শুনে এই নোয়া চাচা অর্থাৎ রইস চাচা তো কিছুতেই যেতে চায় না। এরপর 10 থেকে 12 জন অনেক কষ্ট করে ধরে নিয়ে রওনা দিলেন পরের দিন শঙ্করপুরের উদ্দেশ্যে। যখন পৌঁছালেন রাত তখন 9টা বেজে গেছে। গিয়ে দেখা গেল হুজুর বাড়ির সামনে চেয়ারে বসে আছেন, সবাইকে দেখে সালাম দিয়ে বললেন যে আমি আপনাদের কী উপকার করতে পারি বলেন। মালিক দাদার সাথে অবশ্য হুজুরের আগে থেকেই পরিচয় ছিল, উনি শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছে নোয়া চাচার সাথে বিস্তারিতভাবে খুলে বললেন। তখন হুজুর বললেন যে আপনারা আমার সাথে ভেতরে আসুন, বিশ্রাম নেন, অনেক দূর থেকে আসছেন, আমাকে একটু সময় দিন, দেখি আমি এই বিষয়ে কোনো তথ্য সংগ্রহ করতে পারি কিনা। এই বলে হুজুর বাড়ির ভেতরে চলে গেলেন। একটা লক্ষণীয় বিষয় যে এই হুজুর বাড়িতে আসার পর নোয়া চাচা একদম শান্ত এবং চুপচাপ হয়ে গেছে, একদম স্বাভাবিক হয়ে গেছে, আর কথাবার্তা খুব কম বলছে। প্রায় 1.25 ঘন্টা অর্থাৎ 45 মিনিট পর 16-17 বছরের একটা ছেলে এসে বলল যে আপনারা আমার সাথে আসুন, হুজুর আপনাদেরকে ভিতরে নিয়ে যেতে বলছেন। তো ছেলেটার সাথে ভিতরে গিয়ে দেখা গেল হুজুর একটা বৃত্ত করে বৃত্তের সামনে বসে আছেন। হুজুর মালিক দাদাকে বললেন যে মালিক ভাই আপনি এই রইসকে বৃত্তের মাঝখানে বসিয়ে দিন। এরপর হুজুর দাদাকে উদ্দেশ্য করে কিছু কথা বলেন, সেগুলো এরকম যে হুজুর বলছেন যে দেখুন আব্দুর রৌফ সাহেব, আমি কিছু তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছি আমার একজন বিশ্বস্ত ছাত্র জিনের মাধ্যমে। আপনার ছেলে আব্দুর রইসের উপর একটা জিনের প্রভাব রয়েছে, কিন্তু সেই জিনটা খুব একটা খারাপ না, সে মুসলিম, কিন্তু কেন যে এরকমটা হয়েছে সেটা আমি বুঝতে চাই। তখন হুজুর সবাইকে বললেন যে আপনারা 2টা কাতার করে বসুন, একে অপরের হাত শক্ত করে চেপে ধরে বসে থাকুন, যত যা কিছু হয়ে যাক না কেন হাতের মুষ্টি ছেড়ে দেবেন না, আর নিজেরা নিজেদের মধ্যে কোনো কথা বলবেন না। এরপর হুজুর দোয়া পড়তে শুরু করলেন। কেটে গেল প্রায় 20 মিনিট। হঠাৎ করে ঘরের ভেতর মনে হলো বিদ্যুৎ চমকে উঠল। আকাশে বিদ্যুৎ চমকালে গাছের যেই ডালপালা যেরকম শেপ হয় বা গাছের শেকড় যেরকম শেপ হয়, মাটির নিচে যেভাবে শিরা উপশিরার মতো হয়ে চলে যায়, মনে হচ্ছে ঘরের ভেতরে ওই আকাশের বিদ্যুৎ চমকে উঠল, শিরা উপশিরার মতো আলোর ঝলকানি হলো, আর সাথে সাথে বিকট একটা শব্দ করে সারা ঘর থরথর করে ভূমিকম্পের মতো কেঁপে উঠল। আর সাথে সাথে বজ্র কণ্ঠে একটা আওয়াজ ভেসে আসলো, আসসালামু আলাইকুম। এই দৃশ্য দেখে সকলের তো ভয়ে অবস্থা খারাপ। এমন দৃশ্য যে ওনারা দেখবেন এরকমটা আশা করেন নাই। ওনারা চিন্তা করেছিলেন যে স্বাভাবিকভাবেই হয়তো বা নোয়া চাচার উপরে জিন ভর করবে, কিন্তু না, এরকম বজ্রের আওয়াজ, তারপর বিজলির ঝলকানি আর বজ্রকণ্ঠে সালাম, সব কিছু মিলিয়ে একটা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয় সেখানে।
হুজুর ওই সময় সকলকে আশ্বস্ত করে বলেন যে ভয় নেই, আপনারা নিজেরা কোনো কথা বলবেন না, আমি ওর সাথে কথা বলছি। হুজুর সালামের উত্তর নিয়ে তখন বলেন যে আমি আমার এক বিশ্বস্ত জিন ছাত্রের মাধ্যমে জানতে পেরেছি তুমি একজন ভালো এবং মুসলিম জিন। তাহলে কেন এই ছেলেটাকে কষ্ট দিচ্ছ? ওর কী অপরাধ? আর ওর শরীরে কেন এত আঘাতের চিহ্ন? কেন ওকে আঘাত করা হয়েছে সেটা বলো। কিছুক্ষণ চুপ করে থেকে চাচার ভেতরে থাকা সেই জিনটা বলে, আমার নাম বাদশাহ। আমরা 2 ভাই বোন, আমি বড়, আমার ছোট একটা বোন আছে। ছোট বোনকে আমরা বিয়ে দিয়েছি ভোলা জেলাতে। কালকে ঈদ ছিল, আমি আমার বোন ও বোনের স্বামীকে ঈদের দাওয়াত দিতে যাচ্ছিলাম, অর্থাৎ ঈদের আগের দিন রাত্রে। ওদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখতে পাই ওদের বাড়ির পাশে একটা সুন্দর জামরুল গাছ। গাছটিকে দেখে আমার মনে হলো এই গাছে একটু বিশ্রাম নিয়ে তারপর রওনা দিব। আমি গাছে বসে বিশ্রাম নিচ্ছি, এমন সময় দেখি ও বাড়ির ভেতর থেকে দৌড়ে এসে এই গাছের উপর উঠে বসলো। আমি কিছুটা বিরক্ত হই যে বিশ্রাম নেওয়ার জন্য বসলাম, এই রাতের বেলা কোত্থেকে এই ছেলেটা এসে আবার এই ডালের উপর বসছে। তারপর ওর দিকে তাকিয়ে আমার খুব ভালো লেগেছে। আমি মনস্থির করি ওকে আমার সাথে আমার বোনের বাড়িতে নিয়ে যাব। ও যাতে আমাকে দেখে ভয় না পায়, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে যখনই যাত্রা শুরু করেছি তখন সামনে চলে এলো মহল্লার মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান। এই কারণে ওকে আমি সরাসরি নিয়ে যেতে পারছিলাম না। আমার খুব রাগ হলো। ওর কোনো দোষ ছিল না, আমার এই রাগের কারণে ওকে আমি আমার ডানা দিয়ে ইচ্ছা মতো পিটিয়ে বাড়ির পাশে নারকেল গাছের গোড়ায় রেখে চলে যাই। হুজুর বললেন যে তোমার মনে হলো তুমি তোমার বোনের বাড়িতে নিয়ে যাবা, আবার সামনে বাধা পাইলা, তখন মনে হলো ওকে মারবা, মারলাও। ওই পর্যন্তই ঠিক ছিল, এরপরে কেন ওকে বিরক্ত করছো? এটা তো ঠিক হচ্ছে না। যা করার করছো, এক্ষুনি একে ছেড়ে চলে যাবে আর কখনো এর কাছে আসবে না। আর যদি না যাও আমি তোমার কি করতে পারি সেটা তুমি নিশ্চয়ই আজ করতে পারছো। এরপর চাচার ভেতরে থাকা ওই জিনটা কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, ঠিক আছে আমি চলে যাচ্ছি, তবে জিনেরা যার দিকে একবার নজর দেয় এরা কিন্তু সহজে নজর ফেরায় না। আমি চলে যাচ্ছি, তবে সবসময় দূর থেকে ওর উপর আমার নজর থাকবে। এই কথা বলার পরপরই ধপাস করে একটা শব্দ হয়, অর্থাৎ চাচা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হুজুর বললেন আপাতত আর কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আমি একটা বোতলে তেল পরে দিচ্ছি, 41 দিন এটা গায়ে মাখতে হবে, সকাল সন্ধ্যা। এরপর চাচাকে নিয়ে সবাই বাসায় চলে আসে। পরের দিন দুপুরবেলা চাচার জ্ঞান ফেরে। দেখা গেল এই যে 9-10 দিন যা যা ঘটেছে চাচার কিচ্ছুই মনে নাই। চাচা সুস্থ হয়ে গেলেও তার ভেতরে কিছুটা অস্বাভাবিকতা রয়েই যায়। তার সাথে পরবর্তীতে আর কোনো ভৌতিক ঘটনা ঘটেছিল কিনা উনি কাউকে কিছুই জানান নাই। বর্তমানে তার বয়স 56 বছর প্লাস। উনি এখনও বিয়ে করেন নাই, ওনাকে বিয়ে দেওয়াও সম্ভব হয় নাই। এটা ধারণা করা হয় যে ওই জিনের নজরের কারণেই ওনার আর সংসার জীবন করা এখনও হয়ে ওঠে নাই। প্রিয় লিসেনার্স, আপনারা একবার চিন্তা করুন যে একটা মানুষ, সে তার এই দীর্ঘ জীবন, 56 বছর প্লাস হয়ে গেছে তার বয়স, এখনও উনি অবিবাহিত রয়েছেন, তাকে বিয়ে দেওয়া সম্ভব হয়নি। ওনার অপরাধটা কী ছিল? ওনার আসলেই কোনো অপরাধ ছিল? হ্যাঁ, মসজিদের সামনে পটকা ফুটিয়েছিল, এই কারণে তো তাকে জিন আসর করে নাই। উনি একটা জামরুল গাছে উঠেছে, জিনকে তো সে দেখেও নাই। জিন তাকে দেখেছে, দেখে ভালো লেগে গেছে, মনে হয়েছে তাকে তার বোনের বাড়ি নিয়ে যাবে, নিয়ে যেতে পারে নাই, ইচ্ছা মতো পিটিয়েছে, তারপর আবার তার উপর নজর দিয়ে রেখেছে। মানুষের জীবনটা কিভাবে যে ওলটপালট হয়ে যেতে পারে মুহূর্তের মধ্যে, আমরা এই ঘটনাগুলো না শুনলে হয়তো বা বুঝতেই পারতাম না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের এবারের থার্সডে নাইটের 163তম আয়োজনের ষষ্ঠ এবং শেষ ঘটনায় চলে এসেছি।
ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ তো রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনেও দেওয়া রয়েছে। এই ভিডিও লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না, আর ভিডিওর লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে করে আরও অনেকেই সত্য ভয়ের ঘটনার অনুভূতিগুলো পেতে পারেন, বিশেষ করে যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন। আপনারাও কিন্তু ঘটনা পাঠাতে পারেন লিখে বা রেকর্ড করে, আর ঘটনা পাঠাতে হবে ইমেইলের মাধ্যমে। আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে afnanthehorrorworldbd@gmail.com। স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD, afnanthehorrorworldbd@gmail.com। চলুন প্রিয় লিসেনার্স, ঘটনায় চলে যাই। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আলাউদ্দিন। ওনার দেশের বাড়ি কুমিল্লা জেলার 14 উপজেলার চিওরা ইউনিয়নের জিনিতকরা গ্রামে। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। উনিও রয়েছেন বর্তমানে সৌদি আরবে। উনি অবশ্য টানা 6 বছর কাতারে ছিলেন, বর্তমানে সৌদি আরবে রয়েছেন। কাতারে একটি মাজরা অর্থাৎ খামারে কাজ করতেন। ওই সময় কিন্তু ভারত এবং বাংলাদেশের অনেকগুলো ঘটনা সংগ্রহ করেছিলেন। এর মধ্যে মাজরা রিলেটেড 3টি ঘটনা কিন্তু আমরা প্রচারও করেছি আমাদের থার্সডে নাইটের 123তম এপিসোডে। চলুন এবার আরও কয়েকটি ঘটনা শেয়ার করি। কয়েকটি ঘটনা এই কারণে বলছি, ছোটো ছোটো 3টি ঘটনা মিলে একটি ঘটনা আর কি। তো এখন যার নাম বলবো, অর্থাৎ যার কাছ থেকে উনি ঘটনা সংগ্রহ করেছেন, তার নাম হচ্ছে আলমগীর। তার দেশের বাড়ি হবিগঞ্জ জেলায়। তো যখন আলাউদ্দিন ভাই কাতারে ছিলেন, তখন যেই মাজরাতে কাজ করতেন, আশেপাশে তো মরুভূমি ছিল। মরুভূমি হওয়ার কারণে আশেপাশে দোকানপাট তো ছিলই না। দোকানপাটে যেতে হলেও প্রায় 3 কিলোমিটার পথ পাড়ি দিতে হতো। তো আলাউদ্দিন ভাইয়েরই পরিচিত একজন হচ্ছে এই আলমগীর ভাই। অনেকবার কিন্তু আলাউদ্দিন ভাই হেঁটে হেঁটে দোকানে গিয়েছেন সদাইপাতি কেনার জন্য, আবার ফেরত এসেছেন। তবে আলমগীর ভাই উনি একটা সাইকেল চালাতেন। সাইকেল চালিয়ে সদাইপাতি কেনার জন্য যেতেন। তো একদিন বিকালের দিকে উনি সদাইপাতি কেনার জন্য সাইকেল চালিয়ে 3 কিলোমিটার দূরে একটি জায়গায় যান। সেখানে বেশ কয়েকটি দোকানপাট ছিল, সেখান থেকে উনি বেশ কিছু সদাইপাতি কেনেনও। ফেরত আসার সময় বাধে বিপত্তি। উনি যখন ফেরত আসছিলেন তখন মাগরিবের আজান দিয়ে দেয় মাঝপথে। আর এই যে আলাউদ্দিন ভাই যিনি, উনি যেই মাজরাতে থাকেন, এই মাজরা থেকে প্রায় আধা কিলোমিটার দূরে আরও একটি মাজরা পড়ে। তো সাইকেল চালিয়ে যিনি আসছিলেন আলমগীর ভাই, তো উনি যখন একটি মাজরার কাছে আসছেন, অর্থাৎ ওই যে আধা কিলোমিটার দূরের যে মাজরা ওই পর্যন্ত আসছেন আর কি, তখন আবার কি মনে করে এই আলমগীর ভাই বলছেন যে, আরে জিন জিন জিন, কত জিনের গল্প শুনলাম, কই কখনো তো দেখলাম না, সব ভাউতাবাজি এই সমস্ত গল্প টল্প, এরকম নিজের মতো করে চিৎকার করে করে আরও কিছু কথা বলছেন। তখন কিন্তু মাগরিবের আজান দিয়ে দিয়েছে। ব্যাস এতটুকু বলার সাথে সাথেই উনি অনুভব করেন, হঠাৎ করে মনে হলো একটা বাতাস থেকে আসলো। এরপর তার সামনের যে চাকা, অর্থাৎ সাইকেলের যে সামনের চাকা, এটা কি করলো, সোজা কিছুটা উপরের দিকে উঠে গেল। সাইকেল থেকে কিন্তু উনি পড়েও যাচ্ছেন না, সাইকেলও পড়ছে না। এরপর উনি দেখলেন যে এইবার আর সামনের চাকা না, পেছনের চাকা উঁচু হয়ে গেল, এবং পেছনের চাকা উঁচু হয়ে শূন্যে উঠে গেল সাইকেলটা উনি সহ। এরপর মনে হলো কেউ সজোরে ওই সাইকেলটা শূন্য থেকেই পাশে আছাড় দিয়ে ফেলে দিল। তো মরুভূমির উপরে পড়ছেন, রাস্তা থেকে ওই মরুভূমির বালির উপরে, সেখানে তো বেশ নরম নরম ছিল আর কি, যার কারণে উনি ব্যথা পেলেও তারপরও উঠে দাঁড়িয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে আবার সাইকেলটাকে নিয়ে দাঁড়িয়ে যান। এরপর কি হয়, আবার একটা দমকা গরম বাতাস এসে সাইকেল সহ তাকে আবারও উপরের দিকে উঠে নিয়ে আবার নিচের দিকে ছুঁড়ে মারে। এরকম বেশ কয়েকবার করে। ইতোমধ্যে হয় কি, দূরের একটা মসজিদ থেকে এশার আজানের আওয়াজ ভেসে আসে। তখন মনে হলো এগুলো তাকে ছেড়ে দিল। এখানে একটা অদ্ভুত ব্যাপার, মাগরিবের আজানের কিছুক্ষণ পরে এই ঘটনা ঘটেছে। তাহলে এত দ্রুত কিভাবে এশার আজান দিয়ে দিল, এই বিষয়টা আজও এক রহস্য রয়ে গেছে। আলমগীর ভাই আলাউদ্দিন ভাইকে বলেন যে 10 মিনিটের ভেতরে এই ঘটনা ঘটেছে, কিভাবে ঘন্টা দেড়েকের মতো হয়ে গেল, কারণ মাগরিবের পর প্রায় ঘন্টা দেড়েক পর আর কি ওইখানে এশার আজান দিত আর কি। এটা এক রহস্যময় ব্যাপার। উনি অনেক কষ্ট করে তখন সাইকেল নিয়ে ওনার মাঝরাতে ঢুকলেন।
যখন ঢুকছেন তখন নাকি আরবি ভাষায় একটা মিশ্রিত কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছিল, আজকের মতো ছেড়ে দিলাম। আর কোনোদিন যদি আমাদেরকে নিয়ে এই ধরনের কোনো বাক্য বলিস, সেদিন কিন্তু আর প্রাণ নিয়ে ফেরত যেতে পারবি না। উনি তো ভয়ে ভয়ে দ্রুত মাজরার মধ্যে ঢুকে পড়েন। অবশ্য এরপরে আল্লাহর রহমতে ওনার সাথে আর কোনো সমস্যা হয়নি। তবে ওই যে উপর থেকে কয়েকবার নিচে পড়ার কারণে উনি অনেক ব্যথা পেয়েছিলেন, কয়েকদিন শয্যাশায়ী ছিলেন, তারপর আস্তে আস্তে সুস্থ হয়ে গিয়েছিলেন। এর জন্য অবশ্য কোনো ঝাড়ফুঁকও করতে হয় নাই, এমনিতেই কিছু ওষুধ খেয়েছিলেন, সুস্থ হয়ে গিয়েছিলেন। এবার আসি আরেকটি ছোট ঘটনায়। এই ঘটনাটি মূলত যার কাছ থেকে আলাউদ্দিন ভাই শুনেছেন তার নাম হচ্ছে তোফায়েল। এই তোফায়েল ভাইয়ের দেশের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া উপজেলায়। তার সাথেও এই মাঝরাতে একটি ঘটনা ঘটেছিল। তবে সেটা অবশ্য মানে বেশ কিছুদিন আগে, বেশ কিছুদিন বলতে মানে অনেক বছর আগেই আর কি বলতে হবে। তো এই মাঝরাতে তোফায়েল ভাই এবং এই যে আমরা প্রথম যে ঘটনা বললাম যে আলমগীর ভাই, ওই আলমগীর ভাইয়ের বাবা তখন এই মাঝরাতে ছিলেন। তোফায়েল ভাই এবং আলমগীর ভাইয়ের বাবা, ওনারা দুজন কি করতেন, বড় বড় গাছগুলোতে পানি দিতেন আর গাছের আশপাশ সাফসাফালি করতেন আর কি। তো এমন একদিন রাতের কথা, রাত বাজে তখন প্রায় 12টা। আলমগীর ভাইয়ের বাবা তোফায়েল ভাইকে বলেন যে এখন তো গরমকাল, যদি গাছে পানি দেওয়ার জন্য মোটর ছেড়ে আসি তাহলে তো সকালে আর বেশি কাজ থাকবে না। তখন তোফায়েল ভাই বলেন ঠিক আছে, আমি তাহলে মোটরটা চালু করে আসি, আপনি ঘুমাই যান। এই বলে তোফায়েল ভাই একটা লাইট নিয়ে বাইরে বের হয়ে যান মেশিন ঘরের উদ্দেশ্যে। আর এই দিকে কীভাবে যেন এই আলমগীর ভাইয়ের বাবা কথায় কথায় বা কোনো এক চিন্তাতে ভুলেই যান যে তোফায়েল ভাই মোটর চালু করার জন্য বাইরে বের হয়েছেন। অনেক সময় হয় না, আমাদের নিজেদের অজান্তেই আমরা দরজা লক করে ফেলি। এমন কাজটি করেছিলেন আলমগীর ভাইয়ের বাবা। উনি নিজের অজান্তেই দরজা ভেতর থেকে লক করে ঘুমিয়ে পড়েন। উনি চিন্তা করছেন যে সে তো চলেই আসবে। সকালবেলা বলতে ভোরের দিকে উনি যখন ঘুম থেকে উঠে রুমে লাইট জ্বালিয়েছেন, তখন দেখেন যে রুমের যেই আর একটা কোণে একটা বিছানা আছে, সেখানে এই তোফায়েল ভাই নাই। চিন্তা করেন যে হয়তো বা তোফায়েল ওয়াশরুমে গেছে, ওয়াশরুমেও সে নাই। যখন তিনি দরজার দিকে তাকান তখন তিনি দেখেন দরজা ভেতর থেকে লক করা। তাহলে তোফায়েল আসেনি। তখন তার টনক নড়ে, আরে আমি তো ভুল করে দরজাটা লক করে দিছি, তাহলে তোফায়েল কই গেল? সে তো পানির মোটর ছাড়ার জন্য গেছিল। উনি তখন দ্রুত ওই মোটর ঘরের দিকে দৌড় দেন। তোফায়েল ভাইকে পেয়েও যান, তবে ভালো অবস্থায় পাননি। তাকে পাওয়া যায় রক্তাক্ত অবস্থায়, তার মাথা ফাটা, রক্ত বের হচ্ছে। এরপর তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিয়ে যাওয়া হয় হসপিটালে। মাথায় অনেকগুলো সেলাই দেওয়া হয়েছিল, এক পাশ থেকে আর এক পাশ, আর মাথা ফেটে একদম হা হয়ে গিয়েছিল। ওনার যখন হুঁশ ফেরত আসে তখন উনি একটি ঘটনা শেয়ার করেন। তোফায়েল ভাই বলেন যে উনি যখন পানির মেশিন চালু করার উদ্দেশ্যে রুম থেকে বাইরে বের হয়েছেন, তখন উনি মনে করেছেন যে রাস্তা দিয়ে গেলে তো লেট হবে, এর থেকে ভালো গাছপালার নিচ দিয়ে চলে যাই, শর্টকাট হবে যাওয়াটা। উনি যখন গাছপালার নিচ দিয়ে যাওয়া শুরু করেছেন, হাঁটছেন, হঠাৎ করে উনি অনুভব করেন ওনার পিছু পিছু কেউ হাঁটছে। উনি যখন পেছনের দিকে তাকিয়েছেন, উনি কাউকে দেখতে পান না। এরকমভাবে কয়েকবার তাকানোর পরেও যখন কাউকে দেখতে পান না, উনি ভেবেই নিয়েছিলেন যে মনে হয় এই আলমগীর ভাইয়ের বাবা, উনি হয়তোবা দুষ্টুমি করে পিছন এসে ভয় দেখানোর চেষ্টা করছেন। তো এই জন্য উনি আর পেছন দিকে তাকান নাই। উনি হাঁটতে হাঁটতে পানির মেশিনের কাছাকাছি যখন গিয়েছেন, তখন হঠাৎ করে ওনার কাঁধে একটা ঠান্ডা হাতের স্পর্শ পান। মনে হলো হাতটা বেশ বড়। উনি যখন এবার পেছনের দিকে তাকিয়েছেন, উনি তখন দেখতে পান যে একটি অবয়ব, কিন্তু সেই অবয়বের কোমর বরাবর ওনার মাথা, অর্থাৎ উনি শুধু কোমরের অংশটা দেখতে পাচ্ছেন। উনি আরও কৌতূহল হয়ে যখন উপরের দিকে তাকিয়েছেন, তখন ওনার কাছে মনে হয় উনি যমদূতকে দেখে ফেলেছেন। ভয়ঙ্কর চেহারার একটা অবয়ব, তার হাতে একটা গাছের কাঠ। উনি দেখতে পান যে এটার পরনে কালো রঙের কাপড়। ওই অবয়বটি মোটা গলায় আরবি ভাষায় বলছে, যেটা বাংলা এরকম যে তুই আমার ঘুমের ব্যাঘাত কেন ঘটালি? তুই রাস্তা দিয়ে না গিয়ে এই পথ দিয়ে কেন আসলি? তুই আসতেছিস ভালো কথা, আবার শব্দ করেও আসতেছিস। তোর এত বড় সাহস, তুই এত সাহস পেলি কোথায়? তোকে তো শাস্তি পেতেই হবে। এই বলেই নাকি ওই অবয়বটি রাগে ঘৃণায় গড় করতে করতে তার হাতে থাকা এই কাঠ দিয়ে সজোরে তোফায়েল ভাইয়ের মাথায় মারেন এক বাড়ি। এরপরে তো উনি বেহুশ হয়ে পড়েন। হুঁশ ফেরার পর তো উনি নিজেকে হসপিটালে আবিষ্কার করেন। পরিপূর্ণ সুস্থ হতে তোফায়েল ভাইয়ের প্রায় 2 মাস লেগেছিল।
যাই হোক, এবার আসি পরবর্তী ঘটনায়। এখন যার ঘটনাটি শেয়ার করবো তার নাম হচ্ছে শাহ আলম। এই শাহ আলম ভাই, ওনার বাড়ি হচ্ছে চাঁদপুর জেলার কচুয়া উপজেলায়। তো আলাউদ্দিন ভাই উনি মাঝরাতে যখন কাজ করছিলেন ওনার যে মাজরা অর্থাৎ খামারে, তখনই দেখতে পান যে হুড়মুড়িয়ে ওনার সামনে এসে শাহ আলম ভাই জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তখন শাহ আলম ভাইকে তো আলাউদ্দিন ভাই জিজ্ঞেস করছেন, কী ভাই কী হয়েছে? তখন শাহ আলম ভাই বলতেছেন যে, তুমি কি আজকে তাহাজ্জুদের নামাজ পড়তে মসজিদে গিয়েছিলে? তা আলাউদ্দিন ভাই বলছেন, আমি তো ফজর নামাজ পড়ে চলে আসলাম, আমি তো তাহাজ্জুদের নামাজ পড়তে যাইনি। তখন এই শাহ আলম ভাই বলছেন যে, আজকে নামাজ পড়তে গিয়ে একটা আগন্তুক লোককে দেখলাম, সে কে ছিল? আমি তো মনে করছি তুমি। তখন আলাউদ্দিন ভাই বলেন তো শাহ আলম ভাই ঘটনাটা কি? তখন উনি বলতে শুরু করেন যে উনি প্রতি রাত্রেই তো মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়তে যান। উনি রাত 3টার দিকে তাহাজ্জুদের নামাজ পড়তে মসজিদে প্রবেশ করেছেন। মসজিদে প্রবেশ করেই উনি দেখতে পান যে একজন লোক বসে আছে মসজিদের এক কোণায়। তার পরনে একটি সাদা জামা, মাথায় একটি লাল গামছার মতো কিছু একটা। ওই লোকটি মাথায় এমনভাবে এই লাল গামছার মতো কাপড়টা বেঁধে রেখেছিল যে তার মুখ থেকে শুরু করে মাথা কিছুই দেখা যাচ্ছিল না। তো শাহ আলম ভাই ওই লোকটিকে সালাম দিলেন। ওই লোকটি সুন্দর করে সালামের উত্তর নিলেন, খুব চিকন মোলায়েম কণ্ঠ। ভালোই লাগলো সালামের উত্তরটা শুনে ওনার কাছে। এরপর উনি তাহাজ্জুদের নিয়ত করে নামাজ পড়া শুরু করেছেন। উনি অনুভব করেন যে ওই আগন্তুক লোকটি ওনার ডান পাশে এসে বসলো। উনি 2 রাকাত নামাজ পড়ে যখন ডান দিকে সালাম ফিরালেন, তখন উনি দেখেন যে অনুভব করেন ওই সময় যে ডান পাশের ওই আগন্তুক লোকটি বসে আছে। নামাজে দাঁড়ানো অবস্থায় যদি পাশে কেউ হেঁটে যায়, দাঁড়ানো থাকে কেউ বা বসা থাকে, কিছুটা কিন্তু বোঝা যায় আর কি। তো উনি ওইভাবেই বুঝেছিলেন। এরপর বাম পাশে সালাম ফিরিয়ে যখন উনি আবার ডান পাশে তাকিয়েছেন, তখন দেখেন ওখানে কেউ নাই। এত দ্রুত এই লোকটি কিভাবে চলে গেল? আর মসজিদে যে দরজাটি ছিল, এই দরজাটা বেশ পুরনো ছিল। কেউ ঢুকলে বা বের হলে দরজাটা ধরে হয়তো বা খুলতে হতো বা বন্ধ করতে হতো, এরকম কিছু একটা। আর এটাতে ক্যাচ 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 শব্দ হতো। সিটকানি অনেক সময় জং পড়ে গেলে এরকম শব্দ হয় না, ওইরকম শব্দ হতো। কিন্তু এই লোকটা যে বেরিয়ে গেল, এমন কোনো শব্দ হলো না। তো ওনার তো মাথায় চিন্তা লাগে যে নিশ্চয়ই আলাউদ্দিন ভাই নামাজ পড়ছে। তখন আলাউদ্দিন ভাইকে জিজ্ঞেস করবেন এরকম প্ল্যান করেছেন। এরপরে সকালবেলা হন্তদন্ত হয়ে এসে আলাউদ্দিন ভাইকে ঘটনাটি বলেন। তো উনি এটাও বলেন যে মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়ার সময় মনে হয় যে মসজিদের বাইরে ঝড় তুফান শুরু হয়ে গেছে, গাছপালা ভেঙে যাচ্ছে, কিন্তু আজান দিয়ে বাইরে বের হওয়ার পরে দেখা যায় যে কিছুই নেই। এই শাহ আলম ভাইয়ের কাছ থেকে নাকি আলাউদ্দিন ভাই আরও 2টি ঘটনা সংগ্রহ করেছেন। এর মধ্যে একটি ঘটনা বড় আর একটা ছোট। বড় ঘটনাটি অন্য সময় পাঠিয়ে দেওয়ার কথা বলেছেন, তবে ছোট ঘটনাটি এখনই বলছি। এটি মুক্তিযুদ্ধের আগের ঘটনা। ঘটনাটির সাক্ষী এই শাহ আলম ভাইয়ের আপন মামা। তখন তার মামার বয়স হবে 30 থেকে 35 বছর। একদিন রাত্রে শাহ আলম ভাইয়ের মামা জল বিয়োগ করার জন্য ঘুম থেকে উঠে একটু দূরে গিয়ে জল বিয়োগ করতে বসেন। উনি যেখানে বসেন সেখান থেকে তাদের গ্রামের কবরস্থানটা দেখা যায়। উনি কি মনে করে কবরস্থান দিকে তাকান। উনি দেখতে পান একটি কবরের উপর দাউ দাউ করে আগুন জ্বলছে। এমনভাবে আগুন জ্বলছিল যেন পুরো এলাকা আলোকিত হয়ে গেছে। উনি এটা দেখতে পেলে সাথে সাথে ঘরে প্রবেশ করেন। সকাল হলে তিনি এই বিষয়টা নিয়ে সকলের সাথে আলোচনা করেন। উনি জানতে পারেন যে যেই কবরের উপর মূলত এই আলো বা আগুন জ্বলা উনি দেখতে পেয়েছেন, এই কবরটা যার, এই ব্যক্তি খুব ভয়ঙ্কর লেভেলের একজন সুদ করছিলেন। তিনি আরও জানতে পারেন যে এই লোকটি যখন মারা গিয়েছিল তখন নাকি ওই লোকের কবরে পানি উঠতে শুরু করে, অথচ আশেপাশে কিন্তু কোনো পানি ছিল না। অনেক সময় আশেপাশে যদি পানি থাকে তখন কিন্তু ওই কবর খুঁড়লে কবরের ভিতরে পানি ওঠে, অথবা বৃষ্টির সময় এরকম হয়, বর্ষাকালে হয়। যখন এটা হয়েছিল আশেপাশে একদম শুকনো ছিল। আর ওখানে আর পূর্বেও তো আরও অনেক কবর খোঁড়া হয়েছে, কখনো কবরে পানি ওঠে না। কিন্তু এই লোকের কবরে শুধু পানি উঠেছিল তা না, এই কবর থেকে নাকি 2টো সাপও বাইরে বের হয়েছিল। এটাই উনি শুনেছিলেন পরবর্তীতে। আর রাতের বেলা তো দাউ দাউ করে আগুন জ্বলা দেখেছিলেন। প্রিয় লিসেনার্স, কবরের আজাবের যেই ব্যাপারটা, এটা কিন্তু মানুষ এবং জিন ব্যতীত পৃথিবীর সকল প্রাণী টের পায়, এটা হাদিসে রয়েছে। আর একটা ব্যাপার, শেষ জামানায়
সুদ এটা এত বেশি মাত্রায় বৃদ্ধি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সুদ থেকে সর্বোচ্চভাবে বেঁচে থাকারও চেষ্টা করে, তারপরও সুদের ধুলোবালি তার গায়ে লাগবে, অর্থাৎ সুদের ছিটে ফোঁটা হলেও তার গায়ে লাগবেই। কোনোভাবেই আমরা এর থেকে পরিপূর্ণভাবে বাঁচতে পারবো না। চতুর্দিকে এমনভাবে সুদ ছড়িয়ে যাবে, তারপরও আমাদেরকে তো চেষ্টা করতেই হবে। আল্লাহ আমাদের চেষ্টাকে দেখবেন। আর যারা ইচ্ছাকৃতভাবে সুদের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কিন্তু বলেছেন যে যারা সুদের বকেয়া দাবি করে, অর্থাৎ সুদ রয়েছে, সুদ হয়েছে, কোনো টাকা তারা সুদে লাগিয়েছে, এই সুদের টাকা দাবি করে, অর্থাৎ বকেয়া টাকা দাবি করে, আল্লাহ এবং আল্লাহর রসুল তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেন। প্রিয় লিসেনার্স, আল্লাহ যদি কারোর সাথে যুদ্ধ ঘোষণা করেন, তাহলে কি সেই ব্যক্তি বা সম্প্রদায় সেই যুদ্ধে জয়লাভ করতে পারবে? নিশ্চয়ই নয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। অনেকেই সুদি সিস্টেমটাকে ভালো করে বলার জন্য বলেন যে এটা তো ব্যবসার মতোই, আমি টাকা দিচ্ছি, সে এই টাকা নিয়ে ব্যবসা করতেছে, সেখান থেকে লাভ হচ্ছে, আমাকে দিচ্ছে। তাহলে ব্যবসা করলে তো লসও হতে পারে। যিনি টাকা ইনভেস্ট করলেন উনি কিন্তু লসের ভাগিদার হচ্ছে না, উনি নির্দিষ্ট হারে লাভ দাবি করতেছেন। উনি কোনো রিস্ক নেবেন না, কিন্তু লাভ নেবেন, এটাই সুদ। ব্যবসায় লাভ লস দুটোই থাকবে। আমি লস নিব না, কিন্তু লাভ নিব, তাও একটা নির্দিষ্ট পরিমাণে। ব্যবসায় কি নির্দিষ্ট পরিমাণে লাভ হবেই এটা কেউ বলতে পারবে? বলতে পারবেন না। সুতরাং এই যে ব্যাপারটা, কোনো ঝুঁকি না নিয়ে নিশ্চিত মুনাফা, আমি কোনো ঝুঁকি নিব না কিন্তু নিশ্চিত মুনাফা আমি হাতিয়ে নেব, এটাই সুদ। সুদের আরও অনেক প্রকার রয়েছে, একটা সিম্পল সেন্স আমি শুধু বললাম। এমন এমন প্রকার রয়েছে স্বাভাবিকভাবে সেটাকে বৈধ বলেই মনে হয়, কিন্তু আসলে সেটা সুদ। এই জন্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে কোনো লাভ যদি আমরা গ্রহণ করি, উচিত হবে এই পুরো বিষয়টা ভালো একজন আলেমের কাছ থেকে জেনে নেওয়া, যে আমি তো এই পদ্ধতিতে ব্যবসায় ইনভেস্ট করতে চাচ্ছি, এই পদ্ধতিতে আমি লাভ নিতে চাচ্ছি, এটা কি সুদ হবে কি না। সেক্ষেত্রে সেই বিজ্ঞ আলেম উনি ইসলামে যে ব্যবসা বাণিজ্যের যে পদ্ধতি, সেটা নিয়ে যদি গবেষণা করে থাকেন বা এটা নিয়ে গবেষণা নতুন করে এই বিষয়ে একটা সিদ্ধান্ত দিতে পারবেন। এই জন্য নিজেরা নিজেদের মতো করে ব্যাখ্যা করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু সুদ হওয়ার একটা ভয় থেকে যেতে পারে। যদি একজন ভালো মুফতির কাছ থেকে আমরা জেনে নিই, তাহলে এটাই ভালো হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডে যারা ঘটনা পাঠিয়েছেন, বিশেষ করে আমাদের বেশ কয়েকজন রেমিটেন্স যোদ্ধা ভাই ঘটনা পাঠিয়েছেন, পুলিশ সদস্য ভাই ঘটনা পাঠিয়েছেন, যারা আজকের এপিসোডে ঘটনা পাঠিয়েছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কাছ থেকে আরও ঘটনা পাওয়ার প্রত্যাশা করছি। যারা আমাদের এপিসোডটি শুনলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আসে শনির রাতে নতুন আরও একটি আয়োজন নিয়ে আপনাদের সাথে ঘটনা শেয়ার করতে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।